আমি অ্যাকচুয়ালি পুরান ঢাকায় জন্ম হয়েছি। পুরান ঢাকা বলতে পিলখানা যেটাকে বলে, বিডিআর 1 নম্বর গেট, ওইখানে আমার জন্মস্থান। আর আমার চাচা ফুপু যত রিলেটিভ আত্মীয় স্বজন আছে সবাই আমাদের ওইখানে স্থানীয়। আচ্ছা, এটা একটা। আরেকটা বিষয় যেটা সেটা হলো যে আপনার বয়স কত এখন আনুমানিক? এই তো 33 চলতেছে। 33 চলতেছে, ঠিক আছে। রিয়া হচ্ছে আপনার ডাক নাম? হ্যাঁ হ্যাঁ, রিয়া। ডাক নাম রিয়া। ঠিক আছে, শুরু করেন আপনি যেখান থেকে বলতে চান। ছোটবেলা বলতে বাবার আমি খুব আদরে একটা মেয়ে ছিলাম। কি করতে আপনার বাবা? আমার বাবা ছিল ফটোগ্রাফার। ফটোগ্রাফার ছিল। এই যে কি বলে আপনার স্টুডিয়াম আছে না আমাদের মিরপুর 2 নম্বর, এখানে আব্বুর ছিল, দোকান ছিল, স্টুডিও ছিল। হ্যাঁ, আর আমাদের পুরান ঢাকার আমাদের যে পিলখানা যেটা বলে বিডিআর 1 নম্বর গেট, ওইখানেও আমার আব্বুর দোকান ছিল। আচ্ছা। তো আমার আব্বু মারা গেছে 2002-এ। তো আব্বু যখন মারা গেছে, মারা যাওয়ার পর থেকে এটা বোঝাই যায়, মানে কি বলবো, একটা বাবা থাকে সংসারের সবচাইতে মানে একটা ছায়া। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2 ভাই 2 বোন। আপনি বড় সবার? না, আমি টুইন। আমি আর আমার ছোট ভাই হচ্ছে টুইন। আচ্ছা আচ্ছা, আপনারা 1 ভাই 1 বোন হচ্ছে টুইন, জমজ যেটাকে বলি আমরা। হ্যাঁ, বলেন। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমি আসছিলাম মিরপুরে বেড়ানোর জন্য আমার বোনের বাসায়। বোনের বাসায় বেড়াতে আসছিলাম। তো ওর সাথে আবার শাহালি প্লাজা মার্কেটে আমি যাই আমার বড় বোনের সাথে। হ্যাঁ, বড় বোনের সাথে মার্কেটে যাই। তখন আমার হাজবেন্ড, যার সাথে মানে আমি এখন সংসার করতেছিলাম এতটা বছর, তার সাথে আমার একটা ইয়েতেই দেখা হয়, শপিংয়ে দেখা হয়। তো ওই বসা ছিল। তো আমার বোনের সাথে আমি যখন ওই যে কসমেটিক এগুলো কিনতেছিলাম তখন ও আমাকে ফলো করে আর কি। তো তখন বয়সটা তো অনেক কম, ঠিক আছে। তো ওই সময়ে একটা মানুষের কি প্রথমের একটা চাওয়া, মানে চাওনি অন্যরকম থাকে ওই বয়সটার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, কে আপনাকে ফলো করতেছিল? দোকানে, মানে ওই যে দোকানে আমি আমার বোনের সাথে যখন যে কেনাকাটা করতেছিলাম না, ওইখানে বসা ছিল ছেলেটা। কেউ একজন আপনাকে ফলো করতেছিল, যেটা আপনি পরবর্তীতে এটা আমি মানে ও আমার সাথে একটুখানি কথা কাটাকাটিও করে। যেমন আমি পারফিউম করতেছিলাম যখন আমার বোনের সাথে কিনতেছিলাম যখন, তখন আমাকে বলতেছে যে আপনি কিভাবে জানেন এই পারফিউমটা। ও আর কি মানে আমার সাথে একটা কথা বলার জন্য মানে ইস্যু তৈরি, মানে করতেছে, মানে কিভাবে কথা বলা যায়। তো আমি বলতেছি আপনি কি দোকানদার যে আপনি আমার সাথে কথা বলতেছেন? আমি আপনার সাথে কথা বলবো কিসের জন্য? যে দোকানদার তার সাথে কথা বলবো, আর আমি আপনার সাথে কেন এই জিনিসটা নিয়ে করবো? বলে আমাকে বলতেছে বলেন না, আপনি ভালো লাগতেছে তো আপনার কথা, তুমি ভালো লাগলে তো আপনার সাথে আমি কথা বলবো না। তো আমার বোনকে বলতেছি কি চলো আপু এখান থেকে চলে যাই, এখান থেকে আর আমাদের কেনাকাটার কোনো দরকার নাই, ঠিক আছে। তো যাই হোক, ওইখানেই সমাপ্তি। এরপরে দেখলাম আমি তো ওই সময় আমার স্কুল ছুটি ছিল দেখে আমার বোনের বাসায় বেড়ানোর জন্যই আমার আসা আর কি, পুরান ঢাকা থেকে মিরপুরে আসা। তো ওই তখন দেখলাম যে ঠিক একদম আমার বোনের বাসার যেখানে সেখানে কয়েকটা দিন খালি ঘোরাঘুরি করতেছে। তা আমি ভাবলাম যে এই ছেলেটা আমার তো মানে সেন্সে আসি না ওরা কোথায় দেখছি, মানে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। কিন্তু ওর যে টার্গেট ছিল, ওই ছেলেটা যে টার্গেটটা ছিল আমাকে মানে দেখার জন্য ও আসতো। তো এরকম কয়েকদিন দেখার পর আমার কাছে কেমন যেন একটা লাগলো যে কি ব্যাপারটা কি, ও এরকম আসতেছে করতেছে। তো একদিন আমার বোনের বড় মেয়েটা, ও ভাগ্নি, ওকে নিয়ে আমি আবার নিচে নামছি। তো আমাকে দেখা ও কথা বললো আর কি যে আপু সেদিনকার যে ইটা করছি না, এই জন্য আমি সরি বলার জন্য আমি আসছি। তো সে হয়েছে তো এইটা বলার জন্য কি আপনি এতদিন ঘুরতেছেন? তো ও বলতেছে কি যে হ্যাঁ আসলে আপনার সাথে খুব মানে মিসবিহেভ করে ফেলছি, তো এই জন্যই আপনি কি মাইন্ড করছেন? আমি কি না মাইন্ড করব না। ছেলেটা বলতেছে। আচ্ছা, কত সালের ঘটনা এটা? এটা হচ্ছে আপনার আমাদের এই যে গ্রেনেড হামলা হইলো না, সেই সময়কার ঘটনা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপর হ্যাঁ, তার কিছুদিন পরেই তো গ্রেনেড হামলাটার ইটা হইলো। আমি এই যে পুরো বাংলাদেশের কথা বলতেছিলেন। হ্যাঁ, তারপর তো আচ্ছা ঠিক আছে। তো আমাকে বলতেছে কি যে আমি আপনার কোনো একটা সেল নাম্বার নিতে পারবো? তো আমি বলতেছি কি যে আমি তো এখন এই সময় কোনো সেল টেল আমি ইউজ করি না, আর কিভাবে দিব এটা দেওয়ার সম্ভব না। হ্যাঁ, তো আমি বলতেছি যে আমার কাছে তো কোনো মোবাইল নাই, আমি কিভাবে দিব? তো আমি বলছি কেন, যে আপনার বোন আছে না, বোনের যেহেতু ম্যারিড, আপনার ভাগ্নি আছে, বোনের নাম্বারটা আমাকে দেন। তো আমি তখন ওই কাটায় গেলাম, ওর সাথে কথা টথা বললাম না। উমা আবার দেখি সেই একই অবস্থা, আবার ঘুরঘুর করতেছে। তো ব্যাপারটা এমন হয়েছে না, তখন কেমন যেন নিজের প্রতি নিজেরও একটা অন্যরকম একটা ফিলিংস একটা কাজ করলো আর কি, যে ছেলেটা আসতেছে ঘুরঘুর করতেছে, যাক ওর সাথে একটুখানি কথা বলি আর কি।
এইভাবে একটু কথা বললাম, কথা বলার পর তো আমি আবার কি করলাম, আমার বোনের নাম্বারটা দিইনি, আমি দিছি আমার এক ভাবির নাম্বার। ভাবি বোনের নাম্বার তো দেওয়া যায় না, কারণ বোন যতই হোক। আপনি নাম্বার দিয়েছেন মানে তার মানে আপনার তাকে কোনো না কোনো ভাবে ভালো লেগেছে। হ্যাঁ, আমি তাকে নাম্বারটা দেই। কোন ক্লাসে পড়েন তখন আপনি? ক্লাস 9 এ। ক্লাস 9 এ। আচ্ছা। তো আমি তাকে নাম্বারটা দেই, নাম্বারটা দেওয়ার পর ভাবিকে বলি, ভাবি এরকম এরকম এই ছেলেটা এরকম করে, তো আমি আসলে বুঝতে পারতেছি না, তোমাদের এইখানে বেড়াইতেও আসলাম, আবার এই ছেলেটা আমাকে এরকম করে, যাক। তো আমাকে আমার ভাই বলেছে, এই তুমি পুরান ঢাকার, তোমাদের ওইখানেই তো আরো বেশি এইসব। তাই আমি বলেছি কি, আব্বু তো অনেক কড়াকড়ি আর আমাদের ফ্যামিলিটা অনেক কড়াকড়ি ছিল, এই মানে প্রেম প্রীতি ভালোবাসার দিকে কখনো মানে আমরা ওই দিকে যাওয়ার মতো কোনো চেষ্টাও করতে পারি নাই। তো যাই হোক, তো এইভাবেই মানে আগায় যেতেছে। তো ভাবিকে ফোন দিত, ভাবির সাথে কথা বলতো, ভাবির সাথেই আদান প্রদান হইতো, আমি কবে মিরপুরে আসবো, কবে ওর সাথে দেখা করব, এইভাবেই চলতেছিল। হ্যাঁ, তো যাই হোক, ও প্রস্তাবটা পাঠায় আমার এই ভাবির কাছেই, ঠিক আছে। তো ও তখন আপনি গিয়ে ইয়েতে জব করতো, এই গ্রামীণ ফোনে। হ্যাঁ, গ্রামীণ ফোনে জব করতো, ওর ইউনিফর্ম পরা ছিল, ওই জব করতো ভালো, তখন মোটামুটি ভালোই চলে। তো ও তো আমার চেয়ে অনেক সিনিয়র ছিল, ভালো সিনিয়র ছিল। তো বিয়ের প্রস্তাবটা দেওয়ার পরে আমার আম্মার কাছে আমার ওই ভাবি জানায়, তো বলতেছে যে এরকম যে আসছে, বিয়ের প্রস্তাব আসছে, তো খালাম্মা যেহেতু ভালো, তাহলে আসেন আমরা করাই। তো এর মধ্যে হয়েছে কি, ও ভাবিকে এমনভাবে কনভিন্স করে ফেলছে যে আমাকে ছাড়া বাঁচবেই না। ব্যাপারটা এমন হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে তো হাত করে, ভাবিদের হাত করে, তারপরে ক্লাসমেট যদি থাকে কেউ ওইভাবে করে হাত করে, এইভাবে করে তো কনভিন্স করার চেষ্টা করতেছে। হ্যাঁ, তো ভাবিকে তো পুরোপুরি, ভাবি তো আমার যতটুকু আমার দিকে আসবে তার চেয়ে বেশি গেছে ওর দিকে টানটা। তো ভাবি দেখছে যে আসলে তো অনেক পাগল আর এরকম, তো আসলে মানে ভালোই হবে, ঠিক আছে। তারপর এতটা পাগল, আমিও ভাবির কাছে ফোন দিতাম, তখন কি করতাম, ওই ফোন ফ্যাক্স থেকে ফোন দিতাম ভাবির কাছে, মানে টিফিনের টাকা জমায় তখন ফোন টোন দিতাম, যে ভাবি কি খবর, ওর কোনো খবর নিউজ আছে এই সেই। হ্যাঁ, ভাবি বলতো যে এটা বলছে ওইটা বলছে, এই কথাগুলি হইতো আর কি আমার এই। তো যাই হোক, বিয়ের ব্যাপারটা আপনার ফ্যামিলি কিভাবে নিল, রাজি হলো? তারপর রাজি হইলো, রাজি হওয়ার পরে আমাদের বিয়েটা হইলো, মানে মোটামুটি ঘরোয়া টাইপের। মানে আপনার ফ্যামিলি রাজি হয়েছে? ওই সময়টাতে কি করতো, কোনো কিছু করতো ছেলে? হ্যাঁ, তখন ওই ফোনে জব করতো। ফোনে জব করতো? হ্যাঁ। কি হিসেবে ছিল ও? মানে আমার কাছে তো বলছে গ্রামীণ ফোনেই জব করতো, এতটুকু জানি, বাট আমার ওর কোনো ভিজিটিং কার্ড ছিল না, ঠিক আছে। ও কোন মানে লেভেলে ছিল সেটাও আমাকে বলে নাই। আর তখন আমি বুঝতেও পারতাম না, বললেও আমার কাছে লাভ ছিল না, কারণ তখন তো আমি বুঝতাম না যে মানে একটা মানুষের লেভেলটা গেলে তার ইটা কি হয়ে দাঁড়াতে পারে, ঠিক আছে। সে ম্যানেজমেন্টে আছে নাকি, মানে আছে না অনেক ধরনের, অনেক রকমেরই। তো যাই হোক, তো এইভাবেই গেল। তো বিয়েটা হওয়ার পর, কত সালে বিয়ে হলো আপনাদের? 2004-এ। 2004-এ, হ্যাঁ। 4-এ বিয়ে হলো। তো বিয়ের পর 7-8 মাস পরে আমার বড় মেয়েটা কনসেপ্ট করলো। তো তখন তো আমি মানে পড়াশোনা অনেকটা মানে অফ হয়ে গেল, পড়তেই অফ হয়ে গেল, ঠিক আছে। তো ও হওয়ার 5 মাস আগে, বড় মেয়েটার 5 মাস আগে আমি যে বাসায় ছিলাম, যে বাড়িতে ছিলাম, ওই বাড়ির বাড়িওয়ালার ছেলে একটা মেয়েকে নিয়ে চলে গেছে, ঠিক আছে। তো আমার বেলকনি থেকে না, ওই যে মেয়েটাকে নিয়ে চলে গেছে আমাদের বাড়িওয়ালার ছেলে, ওই মেয়েদের বাড়িটা আমাদের বাড়িটা পাশাপাশি ছিল। তো ওই মেয়ের একটা মানে বেবি ছিল, 7 বছরের ছেলে। তো ও না বেলকনিতে না এভাবে হাত দিয়ে না, মানে মলিন হয়ে রাস্তার দিকে তাকায় থাকতো। ওই যে মেয়েটা চলে গেছে আর কি। আপনাদের বাসা থেকে? আমাদের বাসা থেকে না, আমাদের বাসা বাড়িওয়ালার ছেলে যে মেয়েটাকে নিয়ে ভাগায় চলে গেছে। তো ওই আমি শুনছি কি বাড়িওয়ালার মেয়ের কাছ থেকে, মেয়ের কাছ থেকে শুনছি যে আমাকে বলতেছে, জানিস আমি যার পাশে ছিলাম ও আবার আমার বান্ধবী ছিল। হ্যাঁ, তো আমাকে বলতেছে, জানিস আমার ভাইটা এত একটা খারাপ কাজ করছে না, এই ছেলেটাকে দেখতেছিস? আমাকে হ্যাঁ। ওর বোনটা না এই যে ওর মাটাকে নিয়ে না আমার ভাইটা চলে গেছে। আমি বললাম, তুই কি বলোস? বাচ্চাটা মাশাআল্লাহ কি সুন্দর কিউট, এরকম ছেলে রাইখা মানুষ কিভাবে পারে? আমি তাহলে বাবু ভাই কই? আর ওই আমার ওই বান্ধবীর ওর ভাইটার নাম হচ্ছে বাবু। আমাকে ভাইয়া কই? জানি না কোথায় আছে, বলতে পারি না। আমি তো প্রায় সময় না আমি বাচ্চাটাকে দেখতাম কি কান্না করতো। তো আমি আবার নামাজের পর যে দোয়া পড়তাম, তখন ওই বেলকনির মধ্যে হাঁটাহাঁটি করতাম, যেহেতু আমার প্রেগনেন্সি অবস্থা, তখন ওই বেলকনিতে হাঁটতাম, ওই বাচ্চাটাকে দেখতাম, খুব খারাপ লাগতো।
তো এর মাঝখানে আমার হাজবেন্ড 25 দিন একদম রাত্রে বাসা আসেই নাই। এটা কি বিয়ের পরের কয়দিন পরের ঘটনা? 7 মাস হয়ে যে আমার মেয়েটা বেবি তখন কি পেটে, তখনই অবস্থায়? আচ্ছা, হুট করে আসলো না? হ্যাঁ, আসে নাই, রাত্রে আসে নাই, এমনি দিনের বেলা আসতো, হঠাৎ হঠাৎ আসতো। রাত্রে সে কি দোহাই দিত? হ্যাঁ, আমি বলতেছি। তো ও আইসা দেখতো কি, আমি আবার ওই সময় কি মানে আমার তখন ঘরে টিভি ছিল না, আমি সর্বক্ষণই কেন জানি কোরআনের প্রতি আমার এত ভালো লাগতো, খালি কোরআনই পড়তাম, খুবই ভালো লাগতো, কোরআন পড়তাম, নামাজ পড়তাম। তো ও এসে বলতেছে কি, আমি বলছি তুমি কোথায় গেছো, তুমি বাসায় আসো না, দেখো আমার কি অবস্থা, তুমি যে আসতেছো না, তুমি মানে কোথায় যাও, কি করো, আমার তো কিছু বলতেছো না, আর আমার কাছে তো মোবাইল নাই, আমি তোমার ফোনও দিতে পারি না, তুমি একটা ফোনও দিয়া খবর নাও না। ও ফোন দিত আমাদের ওই বাড়িওয়ালার, মানে যে আমার যে বান্ধবীটার কথা বললাম না, ওর সাথে কথা মানে হইতো, ঠিক আছে, ওদের নাম্বারটা আমাকে তখন মোবাইল ও দেয় নাই, মোবাইল দিছে আমার অনেক পরে। তো যাই হোক, এরপরে ও আমাকে বলতেছে কি, আরে শুনো না, তুমি তো নামাজ পড়ো, তোমার আল্লাহ দোয়া কবুল করবো, আমার ফুপু তো অনেক অবস্থা খারাপ, তাকে ডায়ালিসিস করাইতেছে, আমার না থাকতে হয়, কিন্তু আমি না এইটার মানেটা বুঝি নাই, মানে ডায়ালিসিস কি জিনিসটা কি, হ্যাঁ এটা কি, মানে এটা কোন রোগ। তো ওরা আমি কোশ্চেন করতেছি, এটা কি অনেক বড় রোগ? তো বলতেছে কি, আরে পাগল, তুমি বুঝো না, এটা এমন একটা রোগ, এই রোগের অনেক সমস্যা হয়, আমার তো থাকতে হয় ওইখানে, রাত জাগতে হয়, কেউ নাই, এই জন্য আমি থাকি। তো আমি তোর কথা ওইভাবে বিলিভ করছি, যে সুন্দর করে এত সুন্দর করে বলতেছেন, মানে অবিশ্বাস করার মতো কিছু না। তো যেহেতু আমি যাই নামাজে বসা, আর আমার সামনে কোরআন, তো আমাকে কোরআনের দোহাইও দিয়ে বলতেছে যে তুমি অনেক সুন্দর কোরআন পড়ো, তো তুমি আল্লাহর কাছে করো, ফরিয়াদ করো, আল্লাহর কাছে দোয়া করো, আমার ফুপু যেন ভালো হয়ে যায়। তাই আমি ভাবছি কি আসলে মনে অনেক অসুস্থ, এইটাই। তো কিছুদিন পর আমার কানে আসলো একটা এমন একটা অদ্ভুত কথা, মানে সেটার জন্য আমি প্রস্তুত না। কি হইলো, এটা বিয়ের কতদিন পরের ঘটনা? তখনও বেবি পেটেই? হ্যাঁ, এই পেটে থাকা অবস্থায় ঘটনা কানে আসতেছে? আচ্ছা, হ্যাঁ, কি কানে আসলো? তো আমার ওই বান্ধবীটা আমার কাছে আসছে, রিয়া তুই কি জানিস কি হয়েছে? আমি কি হয়েছে? কয় আমার হাজবেন্ড যে, হ্যাঁ, তোর কথা বলছে, ভাই কি করছে তুই জানিস? আমি কি না, কি জানবো? কারে বাবু, আমার ভাই যে মেয়েটারে নিয়ে চলে গেছে, ওই মেয়েটারে নিয়ে তো দুনিয়া রাখছে। আমি কি বলস? চা, আরে ওই রাখবো কোত্থেকা, মাথা নষ্ট। তো আমি বলতেছি না, তুই এটি বোন প্লিজ আমার এখন এই সময় এটি বলিস না তো, কারণ আমি না তখন এমন একটা জিনিসে ছিলাম ভাইয়া, যে আমার বেবিটা আমার পেটে, মানে আমি তখন বুঝতামও না যে মানে কিরকম, মানে ওই ইটা আমার আসে নাই, বয়সটা এরকম হয়ও নাই, এটা মানে এরকম একটা তো এর মাঝখানে আমার ওই নিউজটা দিতেছে, আমি অদ্ভুত, মানে ওরা বলছি, এই তোর কাছে কোনো প্রমাণ থাকলে তুই প্রমাণ নিয়ে আসিস, তো আমার কাছে এই সমস্ত অদ্ভুত কোনো কথা বলিস না, বলছে কি তুই জানোস না, আমরা নিউজ পাইছি, এখন দেখিস না, এটা নিয়ে অনেক কিছু হয়, আমি তো চিন্তা করতেছি এলাকার মধ্যে না জানি কি জানি হয়ে যায়। তো গেল, তো এর মাঝখানে আমার আম্মু তখন বাজার কইরা মাত্র উপরে উঠতেছে, আমি যে বাসায়, সেই বাসার রেলিং নাই, মানে আনকমপ্লিট বাড়িটা ছিল, রেলিং ছিল না, আমার আম্মু 3 তলা অলরেডি উঠে গেছে। তখন কি হয়েছে, ওই যে মেয়েটাকে নিয়ে আমাদের বাড়িওয়ালা ছেলে চলে গেছে যে, তো ঠিক আছে, ওই বাবুকে তো আটকে রাখছে ওর বোন, ঠিক আছে, এখন ওই যে আমার আম্মু বাজার নিয়ে যে উঠতেছে না, তখন কি হয়েছে, ওই মেয়ের মা আর মেয়ের হাজবেন্ড চলে আসছে, সিঙ্গাপুর ছিল মেয়ের হাজবেন্ড, সেও চলে আসছে বাংলাদেশে, তো দুইজনে একসাথে একত্রিত হয়ে উঠতেছে। তো আমার আম্মা উঠতেছে, পরে আমার আম্মাকে জিজ্ঞেস করতেছে, এই দাঁড়ান, আপনি কি রিয়ার আম্মু? তো বলতেছে কি হ্যাঁ আমি রিয়ার মা। আপনার কি হয়? বলতেছে আমার মেয়ের জামাই। আপনার মেয়ের জামাই কোথায় আছে? তো বলতে আমার আম্মা বলতেছে আমার আম্মাও জানে যে আমার ফুপু শাশুড়ি অসুস্থ, সেখানে আমার হাজবেন্ড আছে। তো বলতেছে যে কেন আমার সেটা সে কৈফত আমি আপনি কি দিব কেন? আমার মেয়ের জামাই আছে তার জায়গায় আছে, আপনাকে বলবো কেন? এই মহিলা, আপনি কি জানেন আপনার মেয়ের জামাই কি করছে? তো ওই কি বলে, ওই মেয়ের হাজবেন্ড বলতেছে আপনার মেয়ের জামাই কি করছে আপনি জানেন? আপনি কি জানেন আমি কে? তো আমার আম্মা বলতেছে আমি কিভাবে জানবো, আমি কি আপনাদেরকে এর আগে কখনো দেখছি? আর আমাকে পরিচয় না দিলে, আর আপনারা তো একটা জিনিস বেয়াদবি করতেছেন, বলা নাই, জানা নাই, শোনা নাই, আপনারা এরকম ব্যবহার করতেছেন, এটা খারাপ করতেছেন না, আপনি পরিচয় দেন আমাকে। তো ওরা তো অনেক ক্ষিপ্ত, কারণ ওরা সব কিছু যাই না শুনে একদম যে আপনার মেয়ের জামাই আমার বউকে নিয়ে ভাগায় নিয়ে চলে গেছে। তো আমি তখন আপনার বাড়িতে বিয়ের
7-8 মাসের পরের ঘটনা? হ্যাঁ হ্যাঁ। তো আমি গেটটা খুলে দেখতেছি খুব হট্টগোল, চিল্লাচিল্লি হইতেছে, মানে প্রচন্ড হাউকাউ। তো আমি আমার আম্মার বলতেছি, আম্মা কি হয়েছে, আম্মা কি হয়েছে? তো এক পর্যায়ে কি হয়েছে, কথা কাটাকাটি করতে করতে ওই যে মেয়েটাকে নিয়ে ভাগায় চলে গেছে না, তো আমার আম্মা বলতেছে কোনো প্রমাণ আছে? তো ওরা কি করছে, ওরা তো সব প্রমাণ নিয়ে আসছে। রাজ নাকি এই ড্রেস কিনছে যেখান থেকে, সেগুলি ওরা ফলো করছে। ড্রেস কিনছে মেয়ের জন্য, এগুলি সবই ফলো করছে। তো ওইগুলি সব প্রমাণ নিয়ে আসছে। তো আমার আম্মুরে কি করছে, একটা চর মারছে। তো চর মারছে, তো ওই যে বললাম না রেলিং নাই। আম্মু মানে আপনার আম্মুর মা নাকি শাশুড়ি? আমার মাকে। আপনার মা তখন কোথায় ছিল, মানে আপনার ওখানে আপনার টেক কেয়ার করতো? আমি তো আমার টেক কেয়ার করতো। মানে আপনি কি আপনার বাড়িতে ছিলেন নাকি? হ্যাঁ আমার বাড়িতে ছিলাম, আমার মার সাথে ছিলাম। আচ্ছা আচ্ছা। তো আপনার বাড়িতে আসছে এই কমপ্লেইন নিয়ে? আচ্ছা আচ্ছা। এটা তো ওর বাড়িতে যাওয়ার কথা। তো তারপরে আমার আম্মু কি পড়ে যেতে নিচ্ছে, তো আমার বান্ধবী ধরে ফেলছে। তো ও এখানে ট্যাকেল দিচ্ছে যে ধরে ফেলছে যে এই তো মার্ডার কেস হয়ে যেত এখন। তো ওদেরকে বলছে যে আপনারা তাড়াতাড়ি চলে যান, আপনাদের যা সমস্যা আপনারা আমাদের কাছে কমপ্লেইন জানাইতেন, তারপরে আমাদের ভাড়াটিয়ার উপরে আপনি এরকম করতেছেন কেন? তো ওরা আসলে কি ভাইয়া, এরকম হইলে না কারো মাথায় না ঠিক থাকে না। একই তো মনে করুন ওই বাচ্চাটাকে ফেলে ওই মেয়ে চলে গেছে, তার মধ্যে আমরা তো এগুলি জানি না, আমরা তো এগুলি তো কিছু জানি না। তো ওরা তো সবকিছু যাই না শুনে আসছে, কিন্তু ওদেরও ভুল হয়েছে। ওরা যদি যাই নাও থাকে, ওরা তো আগে আমাদের জানাবে, তাই না? জেনে কোয়ারি করবে তারপরে। হ্যাঁ, তারপরে একটা মানুষকে ব্লেম দেওয়ার আগে বা করার আগে তার তো উচিত জানানো। তো ওরা এটি কিছু করে নাই। তো যাই হোক, এরপর কি হয়েছে, ওই আমার হাজবেন্ড ওর এক ফ্রেন্ড, তো ও আবার আমাদের বাসায় আমার বিয়ের পরে আসছিল। তো আবার আমার বাসাটা আমি যেখানে ছিলাম মিরপুর 11, ওইটা বাস স্ট্যান্ডে ছিলাম। তো বাস স্ট্যান্ড চেঞ্জ করে তো ভিতরে গেছি, তো ওর কাছে তো ছিল আমার কি বলে ওই বাড়িওয়ালাদের নাম্বার। তো আমার সাথে একদিন রাস্তা দেখা হয়েছিল, পরে আমার বলছে ভাবি বাসা চেঞ্জ করছেন, বাসা তো চিনি না, তো বাসা যাবো কিভাবে করে? তো কি যেন মনে করে আমি না ওই বাড়িওয়ালাদের টিএনটি নাম্বারটা দিয়ে দিই। তো ওই ছেলে কি করছে, আমার ননদের বাসায় গেছিল, যাওয়ার পর দেখে এই মেয়েকে। তো বলতেছে কি, আমার ননদ বলতেছে কি রাজ ভাইয়ের ওয়াইফ এটা। তো বলছে কি ব্যাপার, মানে দেখার পর সালাম দিচ্ছে। তখন বলতেছে আমার ননদকে জিজ্ঞেস করছে কে? তো বলছে এটা তো ভাইয়ার ওয়াইফ। তো বলতেছে ভাইয়ার ওয়াইফ মানে কার? বলতেছে কি রাজের। তো আমার আমার হাজব্যান্ডের ফ্রেন্ড বলতেছে যে কিভাবে, আমি তো এই মেয়েকে দেখি নাই। আর আমার হাজব্যান্ড কিন্তু আমি কি বলবো, হ্যাঁ বলেন। আমার হাজবেন্ড যে এখানে একটা জিনিস করছে যে ওর ফ্যামিলি থেকে কাউকে নিয়ে আসে নাই। ওর ফ্রেন্ড আইনা বোন জামাই সাজায়া আমাদের বিয়েটা কাবিনটা হয়। ও তার মানে আপনার বিয়ে তো একটা ঘাপলা ছিল, পারিবারিক ভাবে একটা ঘাপলা ছিল। এইগুলো খুব নোট করার মতো পয়েন্ট। আচ্ছা হ্যাঁ, তারপর তো আমি তো আমার ননদকে দেখি নাই, আর ওরাও আমাকে দেখে নাই। ও তখনও আপনি হলো শ্বশুর বাড়িতে যান নাই? ও দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। ওকে আচ্ছা আচ্ছা, যাই নাই। এরপরে কি হয়েছে, তারপরে আসলো আমার ওই কি বলে ওই ফ্রেন্ড ও আসলো আমাদের বাসায়। আসার পর আমার আম্মাকে বলার পর বাড়িওয়ালাকে বললো। তো বলার পর বললো যে এইখানে একটা কথা আছে, মাঝখানে ফেলে দিছি। আমাদের পুরান ঢাকায় কালচারে একটা নিয়ম আছে, মানে যে কি বলে 7 মাসে একটা মানে অনুষ্ঠান হয়, হ্যাঁ সাতসা বলে। তো আমার এক অনুষ্ঠানটা খুব বড় সড়ো করে করা হয়, খুব বড় সড়ো করা হয়। আমার যে মেজো মামা আমাকে খুব বেশি আদর করতো। তো মেজো মামা আবার আমাকে তখন 3 ভরির মধ্যে একটা নেকলেস দেয় আমাকে। নেকলেস দেয়। আমার যে মানে চাচারা মামারা সবাই আসে, ঠিক আছে, সবাই আসে। তো আমি যে বাসায় ছিলাম ওই বাসার বাড়িওয়ালা তারাও জানতো না যে আমাদের ফ্যামিলিটা মানে এত মানে ভাই। তো সবাই গাড়ি নিয়ে আসে, তো সবাই গাড়ি নিয়ে আসে। তো তখন থেকে আমাদের বাড়িওয়ালা না তখন আমাদেরকে একটু ভালো চোখেই দেখতো, যে না নর্মাল না, অনেক আসছে না জি। তো যাই হোক ভালোভাবেই তো সব কিছু চলতেছে। তো এর মাঝখানে যে রাজের যে এই যে প্রবলেমে যে জড়ায় গেছে, ও কিন্তু আমাকে কিছু বলে নাই, কিন্তু 25 দিন আসা যাওয়া করছে দিনের বেলা, রাত্রে থাকতো না। এরপরে ওই যে ওর ফ্রেন্ড আমার বাসায় আসার পর তখন কি হয়েছে, তখন জানাজানি হইল। তখন এইটা নিয়ে মানে অনেক বিচার সালিশি হওয়ার পরে কি হইলো, ওই মেয়ে আইসা পড়লো, মেয়ের জামাইয়ের কাছে চলে গেল। এরপর এই মানে ওই মেয়েকে নিয়ে খুবই মানে একটা
মানে এমন একটা ঘরের মধ্যে পরিস্থিতি হয়ে গেল যে যখন আমি পুরোপুরি জানতে পারলাম যে আসলে ওই মেয়ের সাথে ওর সবকিছু হয়ে গেছে, তখনও ওই মেয়ের সাথে। আপনি জানলেন কিভাবে? আপনার হাজবেন্ডই বললো আপনাকে? হাজবেন্ড বললো। তখনই আমার শাশুড়ি এরা সবাই আসলো। এসে আপনার কাছে আসলো না ওই মেয়ের কাছে গেল? কোনটা? আমার বাসায় আসছে তখন। আমার আম্মা যাওয়ার পরেই ওরা আমাদের বাসায় আসলো। আর আমার যে 7 আসার সময় যে অনুষ্ঠানটা করা হইলো, তখন তো আমার আম্মা বলছে যে তুমি তোমাদের বাসা থেকে সবাইকে নিয়ে আসো, এই তো একটা সময় ফ্যামিলির পরিচয় হওয়ার জন্য, তো তারাও আসুক দেখুক, দুইটা ফ্যামিলির একটা আন্ডারস্ট্যান্ডিং তখন হবে, ঠিক আছে। তো ও একটার পর একটা এক্সকিউজ দেখায় মানে এড়ায় গেল, আনলো না, কাউকে আনে নাই। যাই হোক, তো এই মেইলি ব্যাপারটা নিয়ে আমার ভিতরে এমন একটা অবস্থা হলো, যখন আমি শুনতে পারলাম যে আসলে সমস্ত জিনিস একদম পরিষ্কার আমার কাছে, তখন আমি ওরে বলছি যে না, তাইলে তোমার সাথে আমার সাথে হবে না সংসার লাইফ, ঠিক আছে। তুমি আমার সাথে একটা বেইমানি করছো, কারণ দিনের পর দিন তুমি আমার সততা নিয়ে আমার সাথে খেলছো, ঠিক আছে। তো যাই হোক, তো কি করলো, আমার অর্ডারের উপরে কোরআন শরীফ ছিল, উজু করে আসলো, কোরআন শরীফটা বুকে নিল, বুকে নেওয়ার পর বলল যে আমি যা করছি ভুল করছি, আর কখনোই ভুল পথে পাড়া দিব না, তুমি আমার প্রথম, তুমি আমার শেষ, যতদিন আল্লাহ পাক বাঁচায় রাখবে, আল্লাহ পাকের কাছে এতটুকুই প্রার্থনা করব যে আমাদের দুজনকে মানে মৃত্যুর আগ পর্যন্ত জানি একসাথেই রাখে। আচ্ছা, এটা আপনার ফার্স্ট বেবি হওয়ার আগের ঘটনা, তখন বেবি হয় নাই? না, বেবি হয় নাই। তো আপনি কি করলেন? ক্ষমা করে দিলেন? হ্যাঁ, তো দুজন আমরা একসাথে মানে শুক্রানা নামাজ পড়লাম, তবার নামাজ পড়লাম, এবং মানে আল্লাহর কাছে কান্নাকাটি করলাম। ওরে আমি শিখাই দিলাম, ও অনেক কিছু পারতো না, ওরে শিখাই দিলাম, দুজনে একসাথে নামাজ শেষ করলাম। ভালো, সব দিক দিয়ে ভালো চলতেছে। বেবিটা হওয়ার পর আমি এরপরে চলে গেছিলাম সিলেট। সিলেট ছিলাম তখন। আমাদের ওইখানে যে করিমুল্লা মার্কেট, সিলেট মানে কি বলো এটা, বন্দরে, ওইখানে আমাদের একটা মোবাইল দোকান ও করে, ওখানে আমি 3-4 বছর ছিলাম। তারপর ওইখান থেকে ভালো, সব দিক দিয়ে খুব ভালো, এত ভালোভাবে, মানে ওইখানে আর কোনো কষ্ট কি জিনিস আমি বুঝি নাই, খুব ভালোভাবে চলতেছে, মানে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালোভাবে চলতেছে। তো এর মাঝখানে আমি আবার ঢাকা ব্যাক করলাম। ঢাকা ব্যাক করার পর আমার আম্মু আবার টাকা দিল, তখন আমি কামরাঙ্গীচর ছিলাম, তখন ওকে একটা মোবাইল সার্ভিসিং একটা দোকান করে দিল। দোকান চলতেছে। মানে কি, তখন আপনি জানতেন গ্রামীণ ফোনে কাজ করে? আসলে গ্রামীণ ফোনে কোনো কাজ করে না সেই ছেলে? না। বিয়ের পরে আপনি বুঝলেন এগুলো সব ভুয়া ছিল, ঠিক আছে। তো ও ঘুমাই থাকে 1-2টা পর্যন্ত, সবসময় ঘুমায় থাকতো। তো ওরা আমি বলতাম যে তুমি এত মানে এরকম অলস কেন, তুমি যাও না, করো না, তাহলে কিভাবে চলবে এরকম। তো আমাদের কি ভাইয়া, যেটা সত্যি কথা, আমার আম্মু আমার অনেক হেল্প করতো, যেহেতু মেয়ে, আর এখন একটা সাংসারিক ভিতরে ঢুকে গেছি, মানে অনেকটাই হেল্প করতো আমার আম্মু, লুকায় অনেক বেশি করতো। তো যাই হোক, মনে করেন এর মাঝখানে ও কি করলো, একটা রাজনীতি বিষয় নিয়ে ওইখানকারই লোকের সাথে লাগাই দিল, ঠিক আছে। কিন্তু এলাকাটা কিন্তু ওইটা আমার জন্মস্থান, ওইখানে কিন্তু আমাকে সবাই চিনে। তো এর মুখে শুনি, ওর মুখে শুনি যে ওর জামাই এরকম করছে, একটা জিনিসগুলি একটা খারাপ না। তখন কি করলাম, আমার আম্মুকে জানাইলাম, জানানোর পর আমি আবার মিরপুর ব্যাক করি, 11তে ব্যাক করি। সেই সময় ওই বাসার ভাড়া, মানে আমি যে চলে আসছি রানিং, মানে চলতেছে 12 তারিখ, ওই সময় চলে আসছি। তো ওই সময় তো বাড়িওয়ালা ছাড়বে না, ভাড়া টাড়া দিয়ে চলে আসে পড়লাম, এখানে এসে মানে থাকলাম, আর মানে ভালো মতোই চলতেছে। এর মাঝখানে কি বলে আপনার 2018-তে, এই যে 2018-তে চিকুনগুনিয়া জ্বর হইল, মানে পুরো দেশ তো অবস্থা অনেক খারাপ, ঠিক আছে। আর আমার হাজব্যান্ড একটা প্রবলেম আছে, ওর প্রত্যেকবার মানে বছরে 3-4বার করে জ্বর আসে, আর এই জ্বরটা এমনই আসতো একদম 15-16 দিন, মানে কমতো না, 15-16 দিন থাকবেই তার জ্বর, ঠিক আছে। মানে এত খারাপ জ্বর, মনে হয় আমি মানে ডাক্তার দেখতাম না, ডাক্তারও বলতো কি এরকম কেন, 4-5 এরকম এসে পড়তো জ্বরের মানে তাপমাত্রা এরকম। তো জ্বর আসলে না, ও একদম পুরো বাচ্চাদের যেত খারাপ করতো, দেখা গেছে ওই বিছানা নষ্ট করে ফেলতো, বমি করতো, বমি আসতেছে, আমি বলছি দাঁড়াও কিছু নিয়ে আসতে ও খাটের মধ্যেই বমি টমি করে ফেলছে, ঠিক আছে। ওগুলি আবার আমি পরিষ্কার করতাম, তো এটা কষ্ট হইতো না। হ্যাঁ, রাগারাগি হাজব্যান্ড ওয়াইফের সাথে হবে না কেন, হবে, কিন্তু সেরকম রাগারাগি আমার সাথে ওর সাথে কখনই হইতো না, যে সে মিথ্যা কথা বলবো না, সবসময় ভালো ছিল। এরকম মনে করেন যখন যদি আমিও যদি অসুস্থ হইতাম বা আমার বাচ্চারা অসুস্থ হইতো, যদি ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন হইতো, যাইতাম, যদি কোনো টেস্ট দিত, ভাইয়া বিশ্বাস করবেন না যে ইঞ্জেকশন পুশ করার আগে টেস্টের মানে
ওর ব্যথা লাগতেছে, পারে না এত বেশি দেখাইতো আপনাকে যে ভালোবাসে, এরকম করতো। এই আপনি কি এরকম করে দিলেন কেন, ব্যথা পাইছে না, ওর ব্যথা লাগতেছে না। তখন ওই লোকটা ওই মানে ওই নার্স বলতো যে আশ্চর্য ব্যাপার, যাকে দিছি তার কিছু হইতেছে না, আপনি কেন এরকম এক্সাইটেড, মানে এরকম কেন, এরকম। আমি তো ওর বুঝাইতাম, তুমি এরকম করো কেন, তুমি একটু থাকো না, তুমি এরকম সব জিনিস নিয়ে এরকম করাটা কি তোমার ঠিক, তুমি কুল থাকো, আমার জিনিস আমি দেখবো। আচ্ছা গেল। তো চিকুনগুনিয়া যে জ্বর, মানে যে পুরো দেশের যে ভয়াবহ অবস্থা, তখন ওর চিকুনগুনিয়া জ্বর হয়। তখন আমি ওরে নিয়ে সরোয়ার দিতে যাই। আচ্ছা, ওকে যখন আমি শরীরটা মুছিতে যাই, তখন দেখি যে ওর মানে শরীরে যে বিশেষ মানে অংশটা, সেখানে মানে এমন একটা ঘা হয়েছে, মানে দেখে আমার শরীর কাটা মানে শিহর উঠে গেছে, যেটা কি। তো আমি জিজ্ঞেস করলাম যে তোমার এটা হয়েছে, তুমি আমাকে বলবা না? তো ও আমার কি করছে, রাখো রাখো সরো, তোমার এখানে পরিষ্কার করতে হবে না। তো আমি তোমার স্ত্রী, আমি কেন করব না, তোমার প্রবলেমটা কি, আমি তো সব কিছু করতেছি। তো যাই হোক, তো সরর দিতে নিয়ে গেলাম। তো চর্ম বিভাগ যে ডক্টরটা, ওনার কাছে আমি গেলাম। যাওয়ার পরে আমি বলতেছে আপনি কি হন ওনার? আমি বলছি ওয়াইফ। তো বলছে আচ্ছা একটু ওয়েট করেন, আমি দেখি। তো উনি ভিতর থেকে দেখে আসার পরে আমাকে বলতেছে যে আপনি কি ওনার ওয়াইফ? আমি বলছি হ্যাঁ। তো বলছে ওনার সাথে কি কোনো মেয়ের কোনো সম্পর্ক আছে? তো আমি বলছি না, কি বলেন, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ আমি বলতেছি। তো বলতেছে তখন বলতেছি কি আপনি কি জানেন নাকি, আপনি আগে আগে কথা বলতেছেন? আমি কি না, কেন, আমি ওর ওয়াইফ, আমি জানবো না কেন? তো তখন উনি না একটু রাগ হয়ে গেছে, ডক্টর মানুষ তো। তো বলছে কি চেয়ারে কি আপনি বসা না আমি বসা? এখন উনি জানে কি প্রয়োজনটা ওইখানে পাইছে, আমি তো ভাই আসলে বুঝতে পারতেছি না। তো উনি আমাকে বুঝায়, তখন খুব রাগ হয়ে গেছে। যখন আমি বারবারই ওরে মানে আমি আমার দিক দিয়ে আমার হাজবেন্ডকে আমি সাফাই গায়ে ওরে মানে ক্লিয়ার করার চেষ্টা করতেছি, কিন্তু ডক্টর তো ওনারা একটা ডক্টর মানুষ, ওনারা তো এমনি এমনি ডক্টর হয়নি, তাই না? ওনারা তো ওর প্রয়োজনটা দেখেই তো বুঝতে পারছে। তো আমাকে অনেকগুলি মেডিসিন দিয়ে দিল, কিভাবে ওয়াশ করতে হবে, কিভাবে কি করতে হবে, এবং আমাকে বলে দিল যে আপনি কিন্তু কোনো রকমই ওনার সাথে এখন মেলামেশা করবেন না, ঠিক আছে? ওনার ভিতরে যে কোনো একটা জিনিসের উনি কোথাও না কোথাও গেছে, সে খারাপ জায়গা থেকে ওর এই প্রয়োজনটা আসছে এবং এটা হয়েছে। এটাকে আমরা এসটিডি বলি, যেটাকে বলি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যেটা ডাক্তার উনি বললো, ওনার কথা যদি সত্য হয়ে থাকে আর কি। ঠিক আছে। তো যাই হোক, তো আমি খুব মানে বাসা আসার পর না আমার ভিতরটা মানে তারপরও নিতে পারতেছিলাম না যে ওই কিরকম করে। হ্যাঁ, আমি আমার মতো করে নর্মালি ভাবে সুন্দর করে ওরে ড্রেসিং করাইতাম, তারপরে কুলারটা ছাইরা দিতাম, ঘরে বাচ্চাদের অন্য রুমে রাখতাম ওরে ওর মতো। কারণ ওরে যখন ওয়াশ টশ করাইতাম না, তখন অনেক জ্বালা পোড়া করতো, প্রচন্ড জ্বালা পোড়া করতো। তো ওরে ফ্যানের বাতাসে ওইটা আমি আবার করতাম। তখন আমি বলতাম তোমার কি খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে, জিজ্ঞেস করতেন না ওকে যে কেন তুমি, তোমাকে ডাক্তার এটা কি বললো? হ্যাঁ, ওরে আমি বলছি, ওরে আমি বলতাম। তো বলতো কি আরে তুমি জানো না ওই ডাক্তাররা সাইকো, তো মানে উল্টা পাল্টা তোমার, মানে ও কিন্তু আমাকে একটা অন্ধকার জগতে আটকায় রাখছিল ভাইয়া, ঠিক আছে? মানে আমি তো কখনো একা একা চলাফেরা করি নাই, ও আমাকে সব জায়গায় নিয়ে গেছে। রাস্তা পার কি জিনিস আমি এখন হয়তো বা এখন করতেছি, কারণ আমার অনেকটা কষ্টে সংগ্রাম করে চলতেছি। তো এখন আমি একটু চলাফেরা শিখছি, কিন্তু আগে কখনো আমাকে ও একা একা ছাড়ে নাই। তো যাই হোক, তো ওইভাবে করে দিন কাটলো ভালোই। ও মানে সুস্থ হইল। কিন্তু এই যে ওর পিছনে যে এতগুলি টাকা, সমস্ত টাকা আমার আম্মু দিছে খরচ। সুস্থ করার পর আমার কি হইল, আমি একটু সাময়িকভাবে একটু অসুস্থ হইলাম। কি হয়েছে, আমার সিস্ট হয়েছে। সিস্ট হইলো। এরপরে আমি আমার ছেলেটা পেটে আসলো, 2টা মেয়ের পর পেটে আসলো। তো আমাকে আমার ভাবি, তারপরে আমার অনেকেই কিছু কিছু আমল দিছে ছেলে হওয়ার জন্য। তো আমি একদম সুন্দর সব আমলগুলি আমি করলাম। তো এর মাঝখানে কি হয়েছে, যখন ও 4 মাস, আমার বেবিটা 4 মাস আমার পেটে, হ্যাঁ, তখন হঠাৎ করে দেখি কি আমার হাজবেন্ড 4 দিন বাসায় আসলো না। তো বাসায় আসলো না, আমি তখন ওরা জিজ্ঞেস করতেছি যে আসলো না, ফোনটাও বন্ধ, ফোনও পাইতেছি না, ওর ফোনটাও পাইতেছি না। ফোনটা একবার চালু হইতেছে, আবার বন্ধ হইতেছে, আবার বিজি করে রাখতেছে, আবার ব্ল্যাকলিস্ট করে ফেলতেছে। মানে অদ্ভুত, মানে এগুলি না আমার ব্রেনটার মধ্যে এমনভাবে মানে এফেক্ট করছে। কারণ আমার বেবিটার সময় না ভাই আমি অনেক সিক ছিলাম, মানে এত পরিমাণে সিক ছিলাম, মানে আমি বুঝাইতে পারবো না ভাইয়া। যে আমাকে ওরে বলছিল যে মানে হ্যাঁ ওনার শরীর অনুযায়ী বেবিটা বড় হয়ে গেছে, তো সাপোর্ট নিতে পারতেছে না, আগে 2টা তো ঠিক আছে। তো একটা বেল্ট হয় না ওনাকে দিবেন, তো আমাকে বেল্টটা হয় না, দেয়নি। আমি ওর না পেঁচায় পেঁচায় যতটুকু পারছি সেফ রাখার জন্য, যে আমার সেলাই যাতে না ছিঁড়ে যায়, ঠিক আছে? তো
এর মাঝখানে ও যে এই কাজটা করছে না, আমার খুবই খারাপ, মানে মেন্টালিটি খুব আঘাত করছে। তো 4 দিন 5 দিন পর আসলো, আসার পর পুরো নর্মালি এখানে আমি আমার ননদের হাজবেন্ডকে জানাইলাম, ওদের সবাইকে জানাইলাম। ওরা বলতেছে থানায় জিডি করব। কোন হিসাবে জিডি করব? এটা তো কোনো কিছু আমি পাইতেছি না। আসলে ভাবি কার সাথে গেছে, আমি না ভাইয়া ওর কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতাম না। হ্যাঁ, ওই পর্যন্ত হাই হ্যালো ব্যাস সালাম দিতাম ওই পর্যন্ত। কিন্তু একটা আছে না, মানে ওর ফ্রেন্ডের সাথে কথা বলবো বা ওই কি করে না করে এইরকম কোনো টার্গেটটা আমার ছিল না। আচ্ছা। ছিল না। তো আমাকে সবাই জিজ্ঞেস করতেছে কিভাবে কি করা যায়। তো আমার আম্মা বারবার ফোন দিতেছে, মা তুমি তোমার দিকে তাকাও, বাচ্চার দিকে তাকাও, যেহেতু তোমার 2টা মেয়ের পর ছেলে আসতেছে, তুমি তো তোমার আব্বুকে হারাইছো, তো তোমার তো বাবা আসতেছে, তুমি এইখানে খেয়াল করো। তো যাই হোক, তো আসলো, আসার পরে সে নর্মালি ওয়াশরুমে চলে গেছে। 4 দিন পর আসার পর সে ডাইরেক্ট ঘরে ঢুকেই ওয়াশরুমে চলে গেল। তো আমি তখন আর ওর সাথে কোনো কথা বলি নাই, কেন ওর মতো ওরে ছেড়ে দিচ্ছি। এরপরে মাঝখানে আমার অবস্থাটা খুবই খারাপ হয়ে গেল। আমি ডক্টরের কাছে গেলাম, আমার ব্লাড টেস্ট আসলো, হিমোগ্লোবিন পয়েন্ট চলে আসছে 7। তো আমাকে বলেছে আপনি কিন্তু ডোনার ঠিক রাখেন, আপনি কিন্তু পজিশনটা কিন্তু খুবই মানে ক্রিটিক্যালি পর্যায়ে চলে আসছে। আর আমার হাজব্যান্ডকে বললো আপনি প্লিজ টিকে একটু সময় দিয়েন, যেহেতু আমার রেগুলার উনি ডক্টর, সবসময় ওনার কাছে আমি দেখাই। তো ওকে বলে দিল যে আপনি কিন্তু ওনাকে কিন্তু ভালো মতো টেক কেয়ার করবেন, ওনাকে কিন্তু কোনো রকম মেন্টালিটি কিছু প্রেশার দেওয়া যাবে না, কারণ ওনার কিন্তু প্রেশার আপ ডাউন করতেছে, এতে কিন্তু বাচ্চার সমস্যা হয়ে যাবে। আচ্ছা গেল। তো এর মাঝখানে ও ঘরে ঢুকে কথা বলতেছে, কার সাথে কথা বলছে আমি জানি না। তো আমার রুমে থেকে আমি এক রুম থেকে আরেক রুমে আসলাম, ও আমাকে দেখা রীতিমতো এমন একটা বিহেভ করলো, আমাকে বলতেছে কি মানে আমি বুঝলাম না, তুমি আসলে এরকম অশিক্ষিত মানুষ অশিক্ষিতর মতোই কাজ করে। আমি কি করলাম, আমি তুমি যে ঘরে ঢুকছো তুমি নক করে ঢুকবা না, তুমি এরকম করে ঢুকলা যে। তো আমি বলছি কি ব্যাপার, এটা তো আমার রুম, তো ঢুকলে কি হয়েছে, সব ঘরগুলি আমি গুছাই না, আমি তোমার কাছে আসছি। তো আমার শরীরটা না ভাইয়া খুব খারাপ লাগতো ওই সময়টা, মানে খুবই খারাপ যাইতো, মানে শরীর ব্যথা করতো, মানে কিরকম শুধু ওর ঢুকে কি পেলেন আপনি? হ্যাঁ। তো কি করলো, উইঠাই ওর কানে থেকে হেডফোনটা ছিঁড়া ফেলাই দিল, মোবাইলটারে মানে ছুঁড়া মারলো, খাটের উপরে যেয়ে পড়লো। মানে সম্ভবত ও ওই মেয়ের সাথে কথা, যে মেয়েটার সাথে যে সম্পর্কটা মেয়ের সাথে কথা বলতেছিল আর কি। আমি তো তখন জানি নাই, আমি জানছি পরে। তো তখন ওরে আমি বলছি দেখো তুমি আমার সাথে তো এই ব্যবহার করা ঠিক না, এই সময় তোমার কিছু একটা হয়েছে বলো না আমারে, কি হয়েছে বলো, আমি তোমার কোনো দিক দিয়ে বিরক্ত করছি, করলে আমারে মাফ করে দিও, তুমি ইম্পর্টেন্ট কথা বলতেছিলা তাহলে আমাকে তুমি বলতা, তাহলে আমি আসতাম না। তো আমি আর বলতে পারি নাই যে আমার একটু তোমার কাছে না থাকতে ইচ্ছা করতেছিল, এই জন্যই আসছি, কিন্তু সেটা আমি বলি নাই। আমি আমার মতো করে আমি আমার বেডরুমে চলে খুব কান্না করছি। তো এর মাঝখানে 2-3 দিন পরে সেই লোক আবারও 4 দিন আসলো না, 4 দিন আসে নাই। তো যখন আসছে আমি এর মাঝখানে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেল, ডাক্তারের কাছে আবার আমার বড় বোন আমাকে চেকআপে নিয়ে গেলো, আমার ননদ চেকআপে নিয়ে গেলো, খুবই অবস্থা খারাপ, ওর ফোন বন্ধ। তো আসছে ওর সাথে ওকে আমার ননদ এরা সবাই খুব বললো যে বকাঝকা করলো যে কী ব্যাপার আপনি ভাবির এই অবস্থা রেখে আপনি যে চলে যান, মানে কোথায় যান, ও ব্যাপারটা কোনো কিছু নেয় নাই। তো আমার আবার খুব রাগ লাগতেছে, ও আসুক ওর সাথে আমি কথা বলবো, এটা ওর ভাই বোন ওকে যা বলছে, কিন্তু আমি ওর সাথে ক্লিয়ার কথা বলবো, প্রবলেমটা ওর কোথায় যা দাঁড়াইছে। তোরে কথা বলার পর ও কী করলো, এক পর্যায়ে আমাকে খুব জোরে একটা ধাক্কা দিল, ঠিক আছে। তো ধাক্কাটা আমি যাই আমার কি বলে যে স্টিল আলমারির ওইখানে যায়, মানে পুরো শরীরে প্রেশারটা যায় না ভাইয়া, মানে এইভাবে আমি ধাক্কাটা খাইছি, ঠিক আছে, ঝ্যাঁ পড়ছি। তো ওইখান থেকে পড়ার পরে ছিল আমার এই যে ড্রেসিং টেবিলটা, ওইখান থেকে আবার ব্যাক করে ড্রেসিং টেবিলে এসে পড়ছি, ঠিক আছে। তো কত জোরে আমাকে ধাক্কা দিছে। তো ধাক্কা দেওয়ার পরে ও আইসা বলতেছে কি বোঝো না যে আমি কি বলতে চাই, তুমি কেন আমাকে ডিস্টার্ব করো। তো আমি বলছি যে তুমি কি, মানে সেদিন খুব কথা কাটাকাটি হয়, 1 পর্যায়ে 2 পর্যায়ে মনে করেন এমন অবস্থা হয়, তখন আমার প্রচন্ড মানে পেইন শুরু হয়ে যায়। তো আমাকে হসপিটালে নিয়ে যায়। এটা আমার থার্ড বেবি। থার্ড বেবি। তো ডক্টরের কাছে যাই, যাওয়ার পরে দেখেই তো ডক্টর হতভম্ব, কারণ এখনও সময় আমার হয়নি, অনেক সময়ের বাকি। ওনারা আমাকে বলতেছে যে আমরা কিভাবে করাবো, এখন তো সময় হয়নি এই বাচ্চা তো আমরা টিকাইতে পারবো না। তো আমি বলতেছি যে আপনি কি কোথাও ব্যথা পাইছেন, উনি আমাকে বলতেছে যে আপনি এরকম সমস্যা হইতেছে, ব্লিডিং হইতেছে, অলরেডি আমার ব্লিডিং শুরু হয়ে গেছে, হ্যাঁ পানি টানি ভাঙতেছে, ব্লিডিং শুরু হয়ে গেছে। তো আমি বলতেছি, আমি তখন হাইড করতেছি, ডাক্তারের কাছে তো আর কিছু বলা যায় না, ঠিক আছে। তো ডাক্তার ওরে বললো যে আপনি খুব তাড়াতাড়ি 4 ব্যাগ ডোনার রেডি করেন, হ্যাঁ ওনার অবস্থা অনেক খারাপ, খুব তাড়াতাড়ি ডেলিভারি করাইতে হবে, এবং বাচ্চা খুব তাড়াতাড়ি ওরে
ওই যে ইয়েতে রাখতে হবে, কাচের রুমে রাখতে হবে, ঠিক আছে। তো এগুলি বললো। তো আমাকে সেদিন রাত্রে অবজারে রাখলো, যেহেতু আমার বাচ্চাটা 33 উইক, হ্যাঁ, আনপ্রিপেয়ার বাচ্চা, ফুসফুসের কার্যকারিতাটা কিন্তু তখন হয় নাই। তো ওরে বলে দিল যে আপনি সকালের দিকে চলে এসে পড়বেন আমার এই হসপিটালে, ইসলামিয়াতেই। আমার এই হসপিটালে কিন্তু বাচ্চার এটার ব্যবস্থা নাই, আপনি অন্য কোথাও নিয়ে যেতে পারবেন, জাস্ট আমরা ডেলিভারির পরে বাচ্চাটা আমরা আপনার হাতে দিতে পারবো, এছাড়া আর কিছু করতে পারবো না, আর আপনি সকালবেলা চলে আসে পড়বেন। এটা আমার ডক্টর যে আমাকে দেখতো সে ওরে বলে দিছে। সেই মানুষ সারা রাত তার মোবাইল এঙ্গেজ। এখানে আমার মানে যতটা সময় চলে যেতেছে অতটা সময় আমার খুব মানে খারাপ পর্যায়ে চলে যেতেছে। যাই হোক, বেবিটা লাস্ট ফিনিশিং এ বাঁচাতে পারি নাই, মারা গেছে বেবিটা। মানে ওর এই আচরণের কারণে মানে খুবই দুঃখজনক। ওরে ডাক্তার বলছে 8:30টার দিকে আসতে, ও আসছে 2:30টার দিকে, 2:30টার দিকে আসছে। তখন আমার অবস্থা খুবই খারাপ। কত সালের ঘটনা এটা? এটা 2019 সালে, এই 2 বছর আগের। হ্যাঁ, খুবই অবস্থা খারাপ। মানে আমি নিতে পারতেছি না, অক্সিজেন চলতেছে কিন্তু আমার মানে টেম্পারেচার কমে যেতেছে। তো আমার বড় ভাই আমাকে বলতেছে কি যে আমার মাথায় হাত বুলায় বলতেছে কি, আপুরে তুই একটু আমার দিকে তাকা, তুই একটু আমার কাছে বল, আমি তোরে নিয়ে যাই, আমি তোরে কোলে করে নিয়ে যাবো, তুই রাজের জন্য অপেক্ষা করিস না, তোর অবস্থা অনেক খারাপ। কারণ আমাকে নিয়ে বোর্ড মিটিং বসছে তো ডক্টররা, তো বলতেছে যদি এই রুগী মারা যায় তাহলে আমাদের হসপিটালের জন্য একটা খারাপ একটা রেকর্ড হয়ে যাবে, কারণ এখন পর্যন্ত এরকম রুগী মারা যায়নি, ঠিক আছে। তো আমার ভাইয়ের সাথে ওর রাজিকে তো পাইতেছে না, জানাবি তো হাজবেন্ডকে, এখন হাজবেন্ডও আসতেছে না। তো আমার বড় বোনকে জানাইছে, আমার বড় ভাইকে জানাইছে। তো আমার খুব ওইখানে না খারাপ লাগতেছে কি ও আসে না কেন, ও আসুক, ও আসলে আমার ডেলিভারিটা আমি করাই ফেলবো। বাসায় আমি তো 25 দিন পরে জানতে পারলাম যে আমার বেবিটা নাই। তখন আমার কি বলে ওর মোবাইলে একটা ফোন আসে, ফোনটা এরকমই ছিল, ওই মেয়ে ফোন দিছে, ফোনটা আমি রিসিভ করি। আমার হাজবেন্ডের মোবাইলটাতে এমনভাবে আমার কাছে হাইড করে রাখতো, ওয়ার্ডরোবের ভিতর তালা মারে রাখতো, বা কিচেন রুমে মানে লুকায় রাখতো, যাতে আমার কাছে না পড়তো, ওর মোবাইলটা আমার কাছ পর্যন্ত না আসতো, এরকম। তো সেদিন কি আল্লাহর কি অশেষ রহমত, সেদিন আমি ওর ফোনটা পাওয়ার পর দেখি কি ওই মেয়েটা বলতেছে খারাপ ভাষা গালি দিতেছে, তুই কি খালি ঘুমাইতে থাকোস, তোর জন্য আমি ওয়েট করতেছি, তুই কখন আমাকে নিয়ে যাবি। তো আমি একটা মেলি কণ্ঠ, ও কোথায় ছিল তখন? ঘরে শোয়া ঘুমাচ্ছিল। আমি তখন হতভম্ব যে কি, হাউ ইজ পসিবল, আমার হাজবেন্ডের মোবাইলে একটা মেয়ে তারপরে এইভাবে কথা বলতেছে, এটা তো মাইনা নেওয়ার মতো না। তো ওরে আমি জিজ্ঞেস করলাম এই মেয়েটা কে, তো আমরা বলতেছি কি, আপনি মেয়ের সঙ্গে কথা বলছিলেন না? না কথা বলতে পারিনি, কারণ ও কেটে দিচ্ছে, আর আমার হাজবেন্ডের মোবাইলটা তো পাসওয়ার্ড দেওয়া, আমি তো খুলতে পারি নাই। হ্যাঁ, এমনি এর আগে আমার কাছে মোবাইলটা থাকতো, যখন এই মেলি ব্যাপারে ও যখন মানে হয়েছে তখন থেকে এই মোবাইলটাই আমার ঘরে ছিল প্রথম ইস্যু, ঠিক আছে। তো যাই হোক, এরপরে দিয়ে ওরে জিজ্ঞেস করলাম, ও বলতেছে কি আমার মাথায় আঙ্গুল দিয়া গুতা দিয়ে এইভাবে মানে করে, আরে তুই তো একটা সাইকো হয়ে গেছিস, ওই যে বাচ্চা মরে গেছে না, মারা যাওয়ার পর থেকে মানে মাথায় শুধু সবসময় ওলট পালট জিনিস, কে ফোন দিবে আমারে, পাগল। এখন তো আমি কারোর কাছে প্রমাণও দিতে পারতেছি না, কারণ মোবাইলটা তো আমার কাছে না, আমি কারে কি বলবো। সেদিন অনেক কিছু হয়েছে, যাই হোক, এরপরে এটা এখানে শেষ। আমার শাশুড়িরা আসলো, বুঝাই দিল। এরপর আমি ওরে নিয়ে কবরস্থান যাই, সেদিনই আমার ফার্স্ট কবরস্থানে যাওয়া, আমার ছেলের কবরস্থানে যাওয়া। তো ওরে যাওয়ার পরে সেখানে আমি ওরে বলতেছি, দেখো এই যে কবরস্থানটা দেখতেছো, এটা বিশাল একটা জায়গা, কিন্তু এই যে কবরের ভিতরটা দেখতেছো খুব ছোট্ট একটা জায়গা। হ্যাঁ, এখানে যার ইমান আর আমল নিয়েই সবাই আসবে, এখানে কিন্তু ওইভাবেই করে কবরটা তার জন্য মানে সুরক্ষিত করা হবে, যার যেরকম মানে আমল থাকবে, ভালো দিক থাকবে। তো এটাই আমাদের শেষ একটা ঠিকানা। তোমাকে একটা প্রশ্ন করি, তো বলতেছে হ্যাঁ করো। আমি কি তুমি কি কোনো ব্যাপারে কারোর সাথে ইনভলভ হয়েছো? যদি আমি তো ওরে কখনো নাম ধরা ডাকি নাই, আমার বড় মেয়ের নাম দিয়ে ওরে ডাকতাম। তো বলতেছি রাজনাব্বু দেখো, তোমার কাছে আমার শেষ একটা ইচ্ছা, আমি তো তোমার কাছে সংসার লাইফে এরকম আমার কিছু চাই নাই, এটা আমার একটা মানে ধরো তোমার কাছে এটা চাওয়াই, তোমার যদি এরকম মনে হয় না যে তুমি আমাকে দিও, আর যদি মনে হয় দেওয়ার দরকার নেই তাহলে চলে যাও। সেটা হচ্ছে তুমি যদি কারোর প্রতি ইনভলভ হয়ে যাও তাহলে তুমি এইখান থেকেই চলে যাও, আমি তোমার ব্যাকে ডাকবো না। হ্যাঁ, এই কবরস্থান তো এখানে আমি তোমার সাথে এখানে আমার শেষ, এখানেই, কারণ এই জায়গায় আমাদের সবার আসতে হবে। ও কি করছে ভাইয়া, আমার শ্বশুর মারা গেছে, তার 10 দিন পরে তো আমার ছেলেটা মারা গেছে, এখানে কিন্তু আমার শ্বশুরও মারা গেছে।
আমার ছেলেটা যে মারা গেল না, তার 10 দিন আগে আমার ছেলেটা, এই আমার শ্বশুর মারা যাওয়ার 10 দিন পর আমার ছেলেটা মারা গেছে। তো 2টা কবরের মধ্যে এইভাবে হাত রাখলো, হাত রেখে বলতেছে দেখো এখানে আমার ছেলে, এখানে আমার বাবা, বিশ্বাস করো তুমি ছাড়া আমার লাইফে কোনো মেয়ে আসে নাই। আর এই আমি 2টা কবরের মধ্যে হাত রেখা বলতেছি, এই কসম খাইতেছি তুমি আমার বাচ্চাদের কাছ থেকে আমার দূরে সরাই দিও না, আমাকে তুমি দূরে করো না, আমাকে তুমি আর একটা সুযোগ দাও, আমার যা হয়েছে হয়েছে, আমি ওইটা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, তো আমি ওরে বিশ্বাস করলাম, বিশ্বাস করার পরে ওরে আবার সে আগের মতো ঘরে জায়গা দিলাম। কিন্তু এরপর থেকে শুরু হইতে থাকে মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, মানে মেন্টালিটি এইগুলি কি আমি দেখতেছি মেয়ে অনবরত ওকে ফোন দিতেছে, ও ফোনে কথা বলতেছে, আবার আমি ওকে জিজ্ঞেস করে বলতেছে যে না তুমি কি দেখো, এটা তুমি ভুল দেখতেছো। কিন্তু ওই যে প্রবলেমটা আমাদের কোথায় তা জানো ভাইয়া। তারপরে কিছুদিন পরে দেখলাম ওর মানি ব্যাগে একটা লাভ লেটার, ঠিক আছে, ওইটা নিয়ে একটা শুরু হইলো দ্বন্দ্ব। এটা কি? তো বলতেছে এটা কি, আমি জানি না তো এটা কি, তারিখ ডেট সব দেওয়া, মানে কিভাবে লিখছে, মানে একটা ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে যা লেখে আর কি, সেভাবে ওয়ার্ডগুলি ওখানে লেখা করা। তো আমি ওরে বলতেছি, মানে দিনের পর দিন যেতেছে, ওরে বোঝার চেষ্টা করতেছি দেখো তোমার 2টা মেয়ে আছে, হ্যাঁ তুমি বাচ্চাগুলির দিকে তাকাও, তুমি ব্যাকে আসো, হইছে ভুল হইতেই পারে, মানুষ মাত্রই ভুল, তুমি ব্যাকে আসো, তুমি অন্তত বাচ্চাগুলির দিকে তাকাও, তুমি ওদের দিকে তাকায় তুমি দেখো ওদের লাইফের কথা চিন্তা করো, তুমি এটা ফালায় দাও, ঠিক আছে। ওরে আমি কোনো রকমই এখানে ব্যাক করাইতে পারলাম না। ও রীতিমতো মনে করেন একটার পর একটা মানে এই মন চাইতেছে, ও আসতেছে না, মোবাইল অফ করে রাখতেছে, আবার আসতেছে, মানে প্রতিনিয়ত আমাকে মেন্টালি টর্চারিং, ঠিক আছে, যেটা আমি কারো কাছে প্রমাণ দেওয়ার জন্য একটা প্রমাণ যে রাখবো সেটা করতে পারতেছি না। তবে ও যে বাসায় আসে না, এইটা মানে সবাই এটা উপলব্ধি করতে পারতেছে। তো এর মাঝখানে আরেকটা জিনিস হয়েছে যে আমার বড় ভাইয়া আছে না, বড় ভাইয়া ওরে দরজা ভিড়ায়া 2টা পা প্যাচে আমার বড় ভাইয়া বলতেছে ভাইয়া আমি তো আপনার ওয়াইফের বড় ভাই, হ্যাঁ যদিও আমি আপনার বয়সে ছোট, কিন্তু সম্পর্ক দিক দিয়ে কিন্তু আমি আপনার সম্বন্ধী। তো বাইরে একটা কথা বলি ভাইয়া, আমার বোন যদি কোনো ভুল করা থাকে তাইলে তারপরও একটা কথা বলি, এই ভুলের জন্য ওরে আপনি এরকম শাস্তি দিন না। হইতেই পারে ভুল আমার বোন করতে পারে আপনার সাথে, কিন্তু আপনি কি করতেছেন আমাকে একটু বলেন, আপনি কি কোনো মেয়েলি ব্যাপারে আটকায় গেছেন? যদি আটকায় যান তাহলে ভাইয়া আপনি আমার কাছে বলেন, আমার আম্মাকে দিয়ে আমি সমস্ত জিনিস আমি মানে করব। অনেক সময় হয় না ভাইয়া যে ওই মেয়ের সাথে ওর সাথে অনেক রকম সম্পর্ক হয়ে গেছে, ওই মেয়ে টাকার দাবি করতেছে, টাকা হইলে মিউচুয়াল হইলে সরায় ফেলায়, এরকম হয় না? তো আমার বড় ভাই পাটা পেঁচায় ধরা কাঁদছে আর বলছে, তখন আমার বলতেছে হ্যাঁ মেয়ে তো আমার নামে মামলা করছে, আপনাদের 2 ভাইয়ের নামে মামলা করছে। তখন আমার ভাই বলছে মামলা করছে মানে, কয় হ্যাঁ আমাদের নামে মামলা করছে, এখন 4 লাখ টাকা লাগবে। পয়েন্টটা কোন জায়গায় গেছে, ও 4 লাখ টাকা লাগবে, 4 লাখ টাকা দিলে ওই মেয়ের সাথে ওর সাথে কাটছিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমার ভাই বলতেছে এটা আবার কেমন কথা বলেন, তাহলে মামলা করলে তাহলে মামলার কাগজ দেখান আমাদের, মামলা করছে। আরে মামলা কাগজ কি আমাকে দেখাবে, ওই মেয়ে তো করছে, ঠিক আছে। এই কি করলো, এই জিনিস দিয়ে ঘরের মধ্যে একটা হট্টগোল পাকায় রাখলো, ঠিক আছে। ও এর মাঝখানে দিব্যি আরামে ঘুরতেছে, করতেছে। আমার 2টা ভাই মনে করেন মানে পালায় রয়েছে, যে কোনো সময় আমার বাসায় পুলিশ পাঠাতে পারে। ও খালি ফোন দেয় আমাকে, বলে কি তুমি কিন্তু ভাইয়াদের দূরে সরাই দিও, ভাইয়াদের কিন্তু বাসা আসতে দিও না, আসলে কিন্তু ওই মেয়ে কিন্তু অ্যারেস্ট করাই দিবে। আমি তো ওই কথাই ভয় পাইছি। আসলে তো আমি জানি না যে আসলে ওই মেয়ে কেন আমার জন্য মামলা করবে, ওই মেয়ের কি এমন আছে, ওই মেয়ে তো এখানে মামলা করার কোনো কিছু নাই, তাই না। তো যাই হোক এইভাবে গেল। তো গত রোজায়, এই তো রোজা আসতেছে, গত রোজায় আমার বাসায় বাড়িওয়ালা যে ওনার সাথে আমরা বসার পরে রাজে কি আমার হাজবেন্ড ও কি করলো, থানা থেকে একটা জিটি কপি আনলো ওই মেয়ের নামে, হ্যাঁ যে দেখো আমি ওই মেয়ের সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই, এই যে আমি জিটি কপি তোমাকে দেখাইতেছি আনছি, আমি তোমার সাথে সংসার করতে চাই আর তুমি এটি বাদ দাও। হ্যাঁ তো ঠিক আছে, ভালো কথা। আমাদের ঘরোয়াভাবে সবাই মিলা বৈশা টুইসা সুন্দর করে ওর হাতে আবার আমাকে বুঝাই দিল, আমার ভাইটাই সবাই বুঝাই দিল। তো আমি আমার শাশুড়ি বাসায় গেলাম, সেখানে যাওয়ার পর ভাইয়া দেখি রাত্রে মেয়ে ফোন দিছে, আনাই দিতেছে ও, ঠিক আছে। তো যাই হোক ওইখানে এরকম করতে করতে আমি 15 দিন কোনো রকম কাটাইলাম ওর সাথে। ওইখানে কাটানোর পর আমি বাসা চেঞ্জ করি, হ্যাঁ বাসা চেঞ্জ করি। আমি যে বাসায় ছিলাম ওই বাসাটা চেঞ্জ করে আমি আরেকটা বাসায় আমি যাই, আম্মা টাকা দিল। বাসায় যাওয়ার পর ওই বাসায় গিয়ে যাওয়ার পরে ভাইয়া আমার বড় মেয়েটাকে আর আমাকে মনে করে, আমার বড় মেয়েটা তো বাবার এই জিনিসটা দেখছে, হাত ভরা মেহেদি,
ঠিক আছে, ও বাবার হাত ভরা মেহেদি, একদম হাত ভরা মেহেদি। তো আমি আমার মেয়েকে বলতেছি, দেখো রাজদিন তোমার বাবা কি করছে, হাতে ভরা মেহেদি। ওর মেয়ের নাম নিয়ে আসছে। তো আমার মেয়ে বলতেছি কি, আব্বু তুমি কি এখন কি মানে একটু ই হবা, তুমি এগুলি কি করতেছো আব্বু, তুমি কি একটা বার আমাদের দিকে তাকাও না। তো ওই এক কথা দুই কথা কি করছে ভাইয়া, ওই যে কারেন্টের ব্যাটগুলো থাকে না, ওই ব্যাটগুলো আমার মেয়েটাকে এমন ভাবে পিটাইছে, ওরে ধরতে যায় আমি মারি খাইতেছি, ও মারি খাইতেছে, মানে আমরা মা মেয়ে মানে কারে থেকে কারে বাঁচাবো আমরা নিজেরা জানি না। ওর বাবা একটা হিংস্র প্রাণীর মতো হয়ে গেছে। তখন ওরা আমি বলতেছি, তুমি থামো, তুমি এইভাবে করে মাইরো না, তুমি এইভাবে করে মাইরো না, তুমি কি মারার জন্য আমার কাছে আমাদের নিয়ে আসছো? আমি কত বড় শখ করে তোমার কাছে, আমি আমার পুরো ফ্যামিলি ই করে ছাইরা টেরা দিয়ে তোমার কাছে আমি আসছি, ঠিক আছে। ও এখানে একটা শর্ত রাখছে, আমি কারোর সাথে মানে যোগাযোগ করতে পারবো না, মানে আমার ফ্যামিলি, যেখানে আমার মা আমাকে এতটা হেল্প করে। তো ওকে মানে এই পয়েন্টটা খাটাইছে যে আমাকে ওই বাসায় নিয়ে যায়, আমার উপরে এই টর্চারিংটা করবে, ঠিক আছে। এখানে তো কেউ দেখবে না। ও অনেক মারছে, মারার এক পর্যায়ে আমি বেহুশ হয়ে যাই, মানে এতটা মানে রক্তাক্ত করে, আমার গলার মধ্যে চিবি দেয়। চিবি দেওয়ার পরে তো অটোমেটিক মানে দম আটকায় গেলে তো মানুষের শরীরে অন্যরকম হয়ে যায়, ঠিক আছে। তো আমার পুরো কাপড়টাই নষ্ট হয়ে যায়। তো আমার মেয়ে সেগুলি করে, তো ও কি করে তখন মাইনাটেটা তখন চলে যায় বাসার থেকে। তো আমার বড় মেয়েটা ওর মামাকে ফোন দেয়, ছোট মামাকে ফোন দেয়, ছোট মামা তুমি একটু তাড়াতাড়ি আসো, মামা আম্মুরে তো মাইরা ফেলতেছে, আম্মুর তো কোনো নাই, মানে কোনো কিছু। ও তো ছোট মানুষ বুঝতেছে না, মানে ও যেভাবে পারছে ওর মামাকে বলছে, ওর মামা দৌড়ায় আসে, আসার পর আমাকে জরর দিতে নিয়ে যাওয়ার পর ওইখানে আমাকে দেখার পর ওই যে পুলিশ কেস হয়, তারপরে আমি থানায় যাই, তারপরে আপনি গিয়ে মামলা করেন। হ্যাঁ, থানায় যেয়ে মামলাটা করি, ঠিক আছে। মামলাটা কইরা আসার পর আমি যাই আমার খালা শাশুড়ির বাসায়। আমি তখন আমার ভাইরা বলি কি, ভাইয়া আরেকটু সময় দে ভাইয়া, বড় ভাইরা আমি বলি, দুই ভাইরে বলি একটু সময় দাও। তো আমি আমার খালা শাশুড়ি বাসায় যাই। তো আমার শাশুড়ি সেখানে দেখার পর আমার অকথ্য ভাষা গালাগালি করে, ঠিক আছে, অকথ্য ভাষা গালাগালি করে, এই তুমি এখানে আসছো কেন, বের হও, আমাদের মান সম্মান ধুইতে আসছো, এই করতে আসছো, সেই করতে আসছো। কিন্তু এর মাঝখানে ওনার ছেলে যে টিকটকগুলি করতো, এই টিকটকগুলি আমার মেয়ে দেখছে আবার, দেখছে। এখন তো ভাইয়া ডিজিটাল যুগ, সবখানেই সব জিনিস মানে মেয়ের সাথে টিকটক করতো, ঠিক আছে, যে মেয়ের সাথে ওর পরকীয়া হয়েছে। ও আচ্ছা, তার সাথে টিকটক করতো, সেটা আপনার মেয়ে চোখে পড়ছে? হ্যাঁ, মেয়ের চোখে পড়ছে। তো ওর চোখে পড়ছে, তো ওই আমাকে সবকিছু আমার মোবাইলে দেয়, আমাকে বলে যে আম্মু আমি নামাই দিই, তুমি দেখো, তুমি তো অনেক কিছু বোঝো টোঝো না, দেখো আব্বু কি করতেছে, তুমি কি কিছু করবা না? তো আমি বলতেছি, মা আমি কি করব বলো, তুমি আমার কি করতে বলো, আমি বড় জন নাইলে তোমার বাবার থেকে আমি সরে আসতে পারবো, তুমি কি চাও? তো বলছে আম্মু থাক। তখন আবার আমার মেয়ে বলে কি, আম্মু থাক, দেখি আব্বু ফিরত আসবে, আব্বু তো এরকম ছিল না। তো যাই হোক, আমার ওই খালা শাশুড়ির বাসায় যাওয়ার পরে কি হয়, ওইখানে এক পর্যায়ে সবাই মিলে আবার বসার পর ভাইয়া আবার মিল টিল করা দেয় আমাকে, ঠিক আছে। আমি তখন মামলাটা আবার অফ রাখি, বুঝছেন, অফ রাখি। ওইখানে কি বলা হয়, অফ রাখেন মানে কি, মামলা তুলে নেন? না, মামলা তুলে করি নাই, মানে মামলাটা তখন আমি মামলার প্রসেসিং আসলে যাই নাই, মানে সাধারণভাবে জিডিটা করা হয়েছে, এরপরে আমি মানে মামলাটা আমি করব, মানে আমার একটা সিগনেচার দিলেই তারপর হবে। তো আমি তো সুন্দর করে আমার ওইখানে সুন্দর করে সবাই বোঝা দেওয়ার পর, তো আমি তখন সবার কাছে করি, বলি যে ঠিক আছে, ও যেভাবে আমাকে রাখবে আমি সেভাবেই থাকবো। তো মেলি ব্যাপারে এখানে কথা হয়, তখন ওই সবার সামনে ভাইয়া প্রায় ওইখানে 20-25 জন মানুষ সবার সামনে সেই একই অবস্থায় আবার কোরআনটাকে সামনে রাইখা বলতেছে, আমার সাথে কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক নাই, আমার 2 বাচ্চা, আমার স্ত্রী ছাড়া আর কেউ নাই, ঠিক আছে। এইটি কথাটা বলে কসম টসম খাওয়াইটা সবাই করে দিল। আর আমার ভাসুর ওই যে খালা শাশুড়ির বড় ছেলে, ও বলল যে ঠিক আছে, আমার বড় ভাইকে বললো যে বোনের ঘর তো কি করবে এখন, বোন জামাই তো বসে আছে, তাহলে 2 মাসের বাজার খরচ তোমরা দিয়ে দিও, আর আমরা দেখি তো কি করা যায়। তখন আমার বড় ভাই বলছে কি, ভাইয়া সব সময় তো আমাদের উপরে চাপাই দিতেছেন, তো সমস্যা নাই, আমার ভাগ্নির 2টা মুখের দিকে তাকায়া আমরা দিব, কিন্তু তাকেও তো কিছু করতে হবে, এইভাবে কতদিন, ঠিক আছে। ওইভাবে কথাটা বইলা আসার পরে আসার পর ও কি করলো, ভিডিও কলে ওই মেয়ের সাথে ওই রাত্রেই কথা বলতেছে, খুব হাসাহাসি করতেছে, সে আমার গেমটা না একদম সাকসেস হইতেছে। তো এই কথাটা আমি শুনি, গেম সাকসেস হইতেছে মানে, এই তুমি কার গেম সাকসেস করতেছো? তো ওর ফোনটা না ওই রাইখা দিয়ে বালিশের পাশে, আমি জানি না যে ও অলরেডি মোবাইলটারে অন করে এই অবস্থা। তো আমরা বলতেছি কি, এই শোন,
একটা কথা বলি তোরে, এই যে এত কিছু হইতেছে, তখন ল্যাঙ্গুয়েজটা কিন্তু পুরোপুরি চেঞ্জ। তো আমার বলতেছে এত কিছু হইতেছে, তুই কি কিছু বুঝোস না আমি কি চাই? তখন আমার আবার ওই প্রশ্নটা করে, আমি কি বুঝবো মানে, কি চাও মানে? কয় শুনো, আমি বিয়ে করছি, তুমি একটা কাজ করো, এই তুমি ওর কাছ থেকে আমার নিতে আনতে চাও? তো আমি সেটা কেমন কথা বলো, তুমি বিয়ে একবার বলো করছো, একবার বলো করো নাই, এগুলি কেন এই হেজিটেশনের মধ্যে রাখো কেন, তুমি কি চাও? তো বলতেছে কি, ওরে ছাড়তে গেলে না 6 লক্ষ টাকা লাগবে। আমার বড় ভাইকে কিন্তু কিছুদিন আগে কিন্তু বলছে, ওই যে মামলা করছে 4 লক্ষ টাকা কিন্তু দাবি করছে, এখন আবার বলতেছে 6 লক্ষ টাকা। 2টা পয়েন্ট কিন্তু আপনি দেখেন ভাইয়া। হ্যাঁ, তো আমি বলতেছি 6 লক্ষ টাকা মানে, এই তুমি কি পাগল হয়ে গেছো? আমরা খাইতে পারতেছি না, থাকতে পারতেছি না, আমি মার কাছে কিভাবে আর হাত পাতবো? বড় মুখ করে তোমার সাথে আসছি। কয় কি, শোন, আমার যদি পাইতে চাস 6 লক্ষ টাকা আন, কোনো ব্যাপার না, ওই মেরে আমি ফালাই দিব, তোরে আমি এই যে একদম রানীর হালে রাখবো। তো আমি বলছি কি, শুনো, আমার আছে না লবণ দেওয়া ভাত খাওয়া, ডাল দেওয়া ভাত খাওয়াও, আমি ওই মেয়ে না যে কারো কাছে যা কিছু বলবো, ঠিক আছে? তুমি কিন্তু এতদিন শুধু আমার ভালোবাসাই দিছো, বিনিময়ে কিন্তু তুমি কোনো অ্যাসেট আমাদের জন্য তৈরি করো নাই, যেটা তুমি আমাদের জন্য ফিউচারে ভাইবা রাইখা দিবা। তো আমাদের তো অবস্থা এখন করুণ দশাই। তো আমার কী স্বপ্ন দেখো, এই সব স্বপ্ন আমাকে দেখায়ও না, তুমি ওর কাছে আসবা কি আসবা না সেটাকে বলো। তো এক পর্যায়ে সেই রাত্রে ও মনে করেন রান্নাঘর থেকে বটি আনছে, ঠিক আছে, বটি আনছে, তারপরে ওড়নাটারে খুব ভালোভাবে করে হাতে পেঁচাইতেছে আমাকে। তো আমি তখন ওই দৃশ্যটা দেখার পর না, আসলে ভাইয়া যে মানুষটা আমার এতদিনের লাইফ পার্টনার, একটা ভালোবাসার মানুষ ছিল, প্রথম তো ভালোবাসার মানুষ, তারপরে এসেছে সন্তানের বাবা, আমি কার বুকে মাথা রাখছি, কার সাথে সংসার করছি, আমি নিজেই মিলাইতে পারতেছি না। যে আমার মানে বর্তমান প্রেক্ষাপটে এমনই হইতেছে যে জিরো, আমি সব দিক দিয়ে মানে আমার মানে শেষ, ঠিক আছে? তো ওর ওই ভয়ঙ্কর ইটা দেখা আমি রীতিমতো আপসেট, ঠিক আছে, আপসেট। তো তখন এমন একটা হয়েছে যে মানে ও অলরেডি আমারে মারবেই। তো তখন ওই সময় কোনো রকমই করে ঠান্ডা করলাম, ঠান্ডা করার পরে ওই যে পরে আবার যে আমার মেয়েটা যখন যে টিকটকটা দেখলো না, টিকটক নিয়ে যখন কথা বললো, কথা বলার পর তখন ওই যে আমাকে আর আমার বড় মেয়েটাকে মানে বেধম পিটায়, ঠিক আছে, মানে খুবই মারে। তো তখন মারার পর আমি ওরে বলি যে তুমি শিয়ানা মেয়ের গায়ে হাত উঠাইছো, তুমি কি জানো এটা কত বড় খারাপ কাজ করছো? বাবা হ্যাঁ, যে মেয়েটার গায়ে হাত উঠাইছো। ভাইয়া আমার মেয়েটাকে দেখলে আপনি বলবেন যে বলা ঠিক না, মানে আল্লাহ পাক আমার 2টা মেয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর করে বানাইছে। আর আমার হাজবেন্ড আমাকে বলে যে আমি দেখতে সুন্দর না, ওয়েস্টার্ন কালচারে চলাফেরা করতে পারি না, অশিক্ষিত মহিলা। তো এতদিন পর, এত বছর পর যে আমাকে এই ব্লেমগুলি দেয়, তো তখন কই ছিল? তা আমাকে বলতো একটা স্ত্রী তার স্বামীর জন্য সব কিছু করতে পারে, তাই না, সব কিছু করতে পারে, তখন আমাকে বলতো। কিন্তু তাই বলে এই না, ও আমাকে আমার বাচ্চাগুলিরে নর্দমায় ছুঁড়া ফালাই দিয়ে ও একটা শুভাকাঙ্ক্ষীর জন্য ও সবই শেষ করে দিবে। ও এইটা শুধু করে নাই, এর মানে আমার আম্মু তো বাইরে না, তো ওরে জায়গা কেনার জন্য টাকা দিছে, সেই টাকাটা ও মাইরা দিছে, ঠিক আছে। বড় ভাইকে সাউথ আফ্রিকা পাঠানোর জন্য 12.5 লক্ষ টাকা, সেটাও মাইরা দিছে, ঠিক আছে। তাও আমার আম্মু সবই মাইনা নিছে যে চাক টাকা আজ আছে কাল মানে ঝড় ভাটা এই আছেই নাই। হ্যাঁ, আল্লাহ পাক দিতে কতক্ষণ, আমার নাতি নাতকরা ভালো থাকলেই হয়েছে সবচেয়ে বড় জিনিস। আপনাকে আমি কিছু কোশ্চেন করি, আমি গল্পটা আপনারা এতক্ষণ ধরে যারা শুনছিলেন আমি জানি তাদের ধৈর্যচ্যুতি ঘটবে শেষের দিকে এসে। কয়েকটা প্রশ্ন আমি করি আপনাকে, আপনি যদি একটু উত্তর দেন। আপনি আমাকে যখন এই অনুষ্ঠানটা আমি শুরু করি তখন আপনি আমাকে কিছু ভিডিও ডকুমেন্ট দেখাচ্ছিলেন, বিশেষ করে একটা ভিডিও খুব সেন্সিটিভ যেটা আপনার হাতে এসছে, এটা কার মাধ্যমে এসছে আপনার কাছে? এটা অনেকটা ছিল শর্ট করে ইমোতে পাঠাইছে মেয়েটা আমাকে। মেয়েটার সঙ্গে আপনার কথা হয়? মেয়েটা আমার সাথে কথা হয়েছে যখন আমার হাজবেন্ডকে অ্যারেস্ট করাই দিলাম তখন। আর আমার হাজবেন্ডকে যখন অ্যারেস্ট করানো হয় তখন ওর সেলটা ওই যে এসআই নিয়ে যায়, ওই ওর ফোনে পাওয়া যায় এটা? হ্যাঁ, এটা আমাকে দিছে 3 মাস পর। ওই এসআই 3 মাস আপনার হাজবেন্ড জেলে ছিল? 4 মাস ছিল। 4 মাস ছিল তখন আপনাকে এই ডকুমেন্টসটা দিয়েছে এসআই? হ্যাঁ, কিন্তু এসআই তো আপনাকে ডকুমেন্টসটা দাও, উনি আমাকে এই ডকুমেন্টসটা মানে করে দেয়, ওপেন করে দেয় নাই, ওর সেলটা আর মেমোরি কার্ডটা আমাকে দেয়। ও আচ্ছা, ওই মেমোরি কার্ড থেকে আপনি বের করেন এটা? হ্যাঁ, আর ওই মেয়ে আমাকে দেয় কারণ এটা তো অনেক বড় একটা ভিডিও, ঠিক আছে। এখানে আপনি যতগুলা ভিডিও আমাকে দেখাইছেন বা যতগুলো ইয়েগুলো আছে সেগুলো নিয়ে একটা রাষ্ট্রীয় গণমাধ্যমেও এটার একটা রিপোর্ট প্রচারিত হয়েছে। কতক্ষণের রিপোর্ট ছিল এটা?
মেবি এটা আধা ঘন্টার মতো ছিল। আধা ঘন্টার মতো কি পুরো ক্রাইম ইনভেস্টিগেশন করা হয়েছে? হ্যাঁ। এবং সেটা করেছেন আপনি কতদিন আগে? 1 মাস আগে। 1 মাস আগে। আপনার হাজবেন্ড এখন কোথায় আছে? আমি বলতে পারবো না ভাই। বলতে পারবেন না, ও জেল থেকে বের হয়ে গেছে? জেল থেকে মেয়ে ওকে ছাড়াইছে। মেয়ে ওকে ছাড়াচ্ছে। আপনার জানার মতো কি ও বিয়ে করেছে ওকে? হ্যাঁ, এখানে একটা কথা ছিল, রেখে দিছি। আমার তো প্রত্যেক মাসে মাসে হাজিরা দিতে হয়। হ্যাঁ, হাজিরা দিতে হয়। আপনার কেন হাজিরা দিতে হবে? আপনার বিরুদ্ধে মামলা করেছে? না, আমি বাদী, আমার যেতে হয় আর কি। আমি গত 2 মাস আগে খবর নিতে হয় আর কি। হ্যাঁ, 2 মাস আগে আমার 2টা বেবিকে নিয়ে আমার যেতে হয়েছে, তো ওদেরকে নিয়ে গেছি। তখন ওরা হাজিরা দেয় নাই? হ্যাঁ, তখন মেয়ে আসে নাই। ওর লয়ার মেয়ে নাও মামলা করেছে? হ্যাঁ, ওই লয়ার বারবারই বলছে যে বিবাদীর সাথে এই মেয়ের সাথে কোনো সম্পর্ক নাই। আপনার মামলাতে আসামি করেছেন কাকে আগে? আমার হাজবেন্ডকে আর ওই মেয়েকে। ওই মেয়ের প্রপার ঠিকানা আপনি বের করতে পেরেছিলেন? হ্যাঁ, মামলার এজাহারে উল্লেখ করা ছিল সেগুলো? হ্যাঁ। আচ্ছা, তো তারপর এখন আপনি যেটা বলতেছেন যে লাস্ট টাইম আপনি গেছিলেন তখন আপনার হাজবেন্ড হাজিরা দেয় নাই? ও দিছে কিন্তু মেয়েকে দেয় নাই। 2 নম্বর আসামি মেয়েকে করা হয়েছে। আচ্ছা, মেয়েটা দেয় নাই? মেয়েটা দেয় নাই। আর ওর লয়ার বারবার একই কথা বলছে যে আমার বিবাদীর সাথে এই মেয়ের সাথে কোনো সম্পর্ক নাই। আপনাকে ডিভোর্স দিয়েছে আপনার হাজবেন্ড? না, ডিভোর্স দেয় নাই। এখানে আপনি দিয়েছেন? না। আমি যে প্রশ্নগুলো করি সেই প্রশ্নগুলো উত্তর দিলে চলবে? না, ডিভোর্স হয়নি এখন। আমাদের মামলা রানিং চলতেছে। এখানে ডিভোর্স হলে আমাদের মামলা চলতো না। আচ্ছা, তো ডিভোর্স হয় নাই? ডিভোর্স হয়নি। আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার লাস্ট কথা হয়েছে কবে? জানুয়ারির 15 তারিখ। কি বলেছে উনি? উনি আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমাকে ভালো মন্দ জিজ্ঞেস করলো। তো বললাম যে হ্যাঁ ভালো আছি, এই বাচ্চাটা কেমন আছে। আমি তখন বললাম যে বাচ্চাদের খবর যে তুমি নিতেছো, ওদের তো কোনো কিছু করতেছো না, ঠিক আছে, তুমি কেমন বাবা হইলা? আপনি আমাকে শেষ কথা উত্তর দেন। আপনার হাজবেন্ড যদি এখন ফিরে আসে, আপনার ওই যাকে বিয়ে করেছে তাকেও রাখতে চায়, আপনাকেও রাখতে চায়, আপনি নিবেন আপনার হাজবেন্ড? না, আমি নিব না। আপনি কি চাচ্ছেন? দুষ্ট আপনি কি চাচ্ছেন সেটা বলেন আমাকে। আমি এই লোকের সাথে এত বছর সংসার করে তার ভিতরটাই তো চিনতে পারি নাই। লাস্ট কত বছর সংসার করেছেন? 16 বছর। 16 বছর। আপনি কি চাচ্ছেন এটা বলেন জাস্ট। আমি এখন চাচ্ছি যেভাবে আমাকে মানে আমার 2টা মেয়েকে নিয়ে যেভাবে আমাকে যেভাবে ফেলে দিছে, আমাদের 3টা জীবনও নষ্ট করে ফেলছে, এরকম প্রতারকের সাথে আমি সংসার করতে চাই না। ঠিক আছে, সেটা তো আপনি চান না। আমি চাই না। আর কিন্তু আপনি চাচ্ছেনটা কি সেটা বলেন। আমি চাচ্ছি সবাইকে সচেতন করার জন্য। আচ্ছা, সেটা তো আপনার গল্পের মাধ্যমে সচেতন হবে। সচেতন করার জন্য এখানে আপনার ভুল কি বলেন তো? আমি পয়েন্ট আউট করার আগে আপনার ভুলটা কি? আপনার হাজবেন্ডের যে কথাগুলো আপনি বললেন সেটা নিয়ে আমি পরে কথা বলছি, যেহেতু উনি এখানে উপস্থিত নাই সেটা বাদ। কিন্তু আপনার ভুলটা কি? আমার ভুল হচ্ছে আমি বারবারই ওকে বিশ্বাস করে ওকে মানে ওর দোষ বুঝে আমি ক্ষমা করছি। হ্যাঁ, কেন করছি সেটা হচ্ছে এখানে কথা হচ্ছে যে আমার 2টা মেয়ে আছে। সমাজে চলতে গেলে আমার 2টা মেয়ের বাবা হিসাবে পরিচয় দিতে হবে। না, এটা একদম লেম লজিক। আপনি তো ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছেন, কিছু জিনিস বুঝুন। আমি তারপরে এসএসসি কমপ্লিট করলাম। লেম লজিক বলতেছি আমি, মানে এটা হচ্ছে খুব দুর্বল যুক্তি। আচ্ছা আচ্ছা। আপনি ফাইনালি 16 বছর পরে এসে আপনি বাঁচাতে পারছেন সেই যুক্তি? না। আপনি প্রথম থেকে তাকে ক্ষমা করতেছিলেন আমার মেয়ে আছে, মেয়ের বাপের পরিচয় লাগবে, ঠিক আছে, সমাজের জন্য। 16 বছর পরে সে কি সেটা পারছেন এস্টাবলিশ করতে পারছেন? পারেন নাই তো। শেষ পর্যায়ে ধৈর্যচ্যুতি ঘটেছে, আপনি তাকে ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনি তার সঙ্গে সংসার করতে চান না। না, করতে চান না। বিষয়টা যদি আরো আগে হতো আরো ভালো হতো। দুষ্ট গোয়ালে চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো না? অনেক ভালো। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। তো সেই জায়গাটা থেকে আপনার যুক্তি যদি সমস্ত কিছু মেনে নেই, তাহলে এটা আরো আগেই গিভ আপ করা উচিত ছিল। আমি এই দুজনকে নিয়ে কোনো মন্তব্যই করতে চাই না। কেন করতে চাই না তার প্রধানতম কারণ হলো এটা আপনি বলে গেলেন বা আপনার মতো করে একপাক্ষিকভাবে আপনি বলে গেলেন, সেখানে বাকি দুজনের কোনো কথা আমি এই পর্যায়ে আনতে পারিনি। যে দুজনকে নিয়ে আপনি আনলেন তাদেরও জীবনে হয়তো অনেক কিছু বলার আছে, সেই জায়গাটায় আমি যেতে চাই না। তবে এটা ঠিক প্রথম স্ত্রী থাকার পরে একটা কারণই এনাফ। প্রথম স্ত্রী থাকার পরে দ্বিতীয় যদি কোনো মানুষকে তার জীবনে নিয়ে আসে, সেটা যদি আপনার সঙ্গে এক লুকোচুরি করে হয়, অন্যায় করে হয়, তাহলে যত যুক্তি নিয়েই সে খারাপ হোক না কেন, একটা লাইনই এনাফ, সে দোষী, আর কিছু লাগবে না। তো সেই জায়গাটা থেকে সে দোষী। মানে আপনি যত কিছু বলেন সবকিছু যদি বাদ দিয়ে দিই, শুধু একটা যদি জিনিস যদি ধরি যে আপনাকে না জানায় সে কাজটা করেছে, কারণ আপনি যে ভিডিওটা আমাকে দেখিয়েছেন সেই ভিডিও দেখার পর আসলে কোনো সন্দেহ থাকে না সে এটার মধ্যে ইনভলভ, যদি উনি আপনার হাজব্যান্ড হয়ে থাকে। ভিডিওতে যেটা দেখিয়েছেন, আমি টেলিভিশনের রিপোর্টটাও দেখেছি। তো সেদিক থেকে আমার ওনাকে নিয়ে বলার কিছু নাই। তবে আপনার এই গল্প থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমাদের সমাজের মেয়েরা মুখ বন্ধ করে এসব সহ্য করে, দিনের পর দিন সহ্য করে, বছরের পর বছর সহ্য করে, মাসের পর মাস সহ্য করে। আপনি আইনের দ্বারস্থ হয়েছেন, আমাদের সেটাই হওয়া উচিত। আমি সেই জায়গা থেকে আমি আপনাকে উৎসাহ দিব যে আইনের কাছে গেছেন, আপনি আইনের পরামর্শ নিচ্ছেন, আপনি চান ওর সঠিক বিচার হোক। সেই জায়গাতেও আমরা অনেক বেশি ফেড আপ হই। আমি আপনার জন্য গুড উইশ করতে পারি, দোয়া করতে পারি যে আপনি আইনের দ্বারস্থ হয়ে ওখানে যাতে আপনি ফেড আপ না হন, কারণ অনেকেই ফেড আপ হয়ে যায়, আপনি যেন সঠিক বিচারটা পান। কিন্তু এটা ঠিক যে যেই ভুলটা 16 বছরে হয়েছে, সেই ভুলটা আরও 10 বছর পরে হতে পারত। আপনার মনে আছে কিনা, আপনি 1 ঘন্টা আগে যখন অনুষ্ঠানটা শুরু করছিলেন তখন আপনি আমাকে একটা কথা বলতেছিলেন যে ভাইয়া
আমার বহুবার মনে হয়েছে সুইসাইড করি। হ্যাঁ 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 হ্যাঁ, সুইসাইড করতে কি আমি বলি, ওই যে মানে এমন মেন্টালিটি এমনভাবে দাঁড়াইছে না, মানে শান্তিমতো একটা নিঃশ্বাস নেওয়ার মতো কোনো রকম ছিল না। তো আমার বেবিটা মারা যাওয়ার পরে তো ডক্টর আমাকে তো যে ইয়েতে প্রেসক্রিপশনে তো আমাকে ঘুমের ওষুধ দিছিল, তো আমি ওটা খায়া খায় না রিল্যাক্স থাকার চেষ্টা করতাম। তো এরকম করতে করতে দেখতে আমি উইক হয়ে যেতেছি। তো হ্যাঁ, আপনার যে প্রোগ্রামটা অনেক আগে থেকে আমি শুনতাম, ওই সময় একটা জিনিস কি ছিল, আমার হাজব্যান্ডকে সবসময় বলতাম কি তোমাকে নিয়ে আমি যাব আমাদের ভালো জিনিস বলার জন্য, কিন্তু আজকে যেভাবে আসছি না এইভাবে বলার জন্য না। তো যাই হোক, তবে আপনার প্রোগ্রামে আমি এত মানুষের, অসহায় মানুষের এত কষ্ট বিদায়ক কথাগুলি আমি শুনতাম, তখন মনে মনে ভিতরে না একটা জিনিস কি, ওই যে আমার যে মেডিসিন, ঘুমের যে মেডিসিনটা না, এই ঘুমের মেডিসিনের জায়গায় আপনার প্রোগ্রামটা আমার কাছে এমনভাবে একটা ওষুধের মতো কাজ করছে, আমাকে আস্তে 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 করে নিজেকে প্রিপেয়ারটা এমনভাবে করছে, আরে 10 জন নারী যদি পারে কেন আমি পারবো না? কেন পারবো না? আর আমি কোন দিক দিয়ে খারাপ? আজকে আমাকে ফেলে দিতেছে। আমার একটা পরিচয় আছে, সবচেয়ে বড় পরিচয় হয়েছে আমি মুসলমান ঘরে, মুসলিম ঘরে সন্তান, মুসলিমের স্ত্রী। আমি নো ওয়েস্টার্ন কালচারে চলাফেরার কোনো দিক আমি যাই না। আর আমার আর একটা পরিচয় হচ্ছে আমি 2টা সন্তানের জননী। আমি মা। একটা মানুষ মা জাতিকে কখনো কলঙ্কিত করতে পারে না। আমি আপনার এই বোধটাকে সম্মান জানাই। আপনাকে আর পরামর্শ করার কিছুই নেই। আপনি আমার এই অনুষ্ঠানে আসছেন, আমি সম্মানিত। এবং আমি মনে করি বাঙালি নারী হচ্ছে শ্রেষ্ঠ, মানে সাহসের দিক থেকে, শৌর্যের দিক থেকে, কাজের দিক থেকে, ধৈর্যের দিক থেকে নিঃসন্দেহে তারা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি পরিমাণে আমি মনে করি রেসপেক্টের জায়গায় আছে। হ্যাঁ, এখন আমি ডেফিনেটলি উনি যে সেকেন্ড ওয়াইফ যাকে যদি বিয়ে করে থাকেন তাকেও আমি অসম্মান করছি না, তার জায়গা থেকে তারা তো বক্তব্য আছে। কিন্তু আমি একটা জিনিস মানে ভাইয়া আমি অনেক রিকোয়েস্ট করছি, ভাইয়া ওকে অনেক রিকোয়েস্ট করছি। দেখো ঠিক আছে, আমি দেখেন ওই জায়গাটা যাই না। আমি একটা জিনিস শেষ করি, সেটা হলো যে দেখেন জীবনটা তো একটাই, তাই না? আপনি আপনার জীবন নিয়ে আসছেন এবং আপনি ওই যেটা বলতেছিলেন যে আমল এবং ঈমান নিয়ে আপনি আপনার কবরে যাবেন, রাইট? তো আপনার সন্তানের, আপনার এখন সবচেয়ে বড় দায়িত্বের জায়গাটা যেটা হচ্ছে আপনার সন্তান। আপনার 3টা সন্তান, রাইট? আমি যদি ভুল না করে থাকি। হ্যাঁ, একটা তো দুটো, হ্যাঁ হ্যাঁ, তো 3টা বাচ্চা, এই 3টা বাচ্চা আপনার কাছে আছে, আপনার কোল জুড়ে আছে। এই 3টা বাচ্চা আপনার শক্তি। আপনি এদেরকে সুন্দর করে বড় করেন, সামনের দিকে আগায় নিয়ে যান। আর আপনি যেটা নিজের ভিতরে পেলে পুষে বড় করেছেন বোধটা, যে আমি হারবো না, আমি সুইসাইড করার কথা চিন্তা করেছি, কিন্তু এই অনুষ্ঠানগুলো দেখে আমি সাহস ফিরে পেয়েছি। হ্যাঁ, এটা সত্যি। এবং এই সাহসটা নিয়ে আপনি সামনের দিকে আগায় যাবেন, এটাই হচ্ছে বড় কথা। আজকের এই অনুষ্ঠানের শেষে এসে প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের জন্য একটা কথাই বলতে চাই, ইনক্লুডিং মি। আমি কখনোই অ্যাডভাইস দেওয়া পছন্দ করি না। আমার ভিতরে যে উপলব্ধিগুলো আছে সেগুলো শেয়ার করি, এবং এগুলো দেখবেন অনেক সময় সাংঘর্ষিক হবে। কারণ একটা অনুষ্ঠানে আমি যে কথাটা বলি, এই কথাটাই অনেক সময় টার্ন করে যেতে পারে আরেক অনুষ্ঠানের কথার সাথে। এই দুটো কথা যদি আপনি মিলানোর চেষ্টা করেন, দেখবেন যে দুটো দুই রকম এবং সাংঘর্ষিক। সুতরাং আমার কোনো কথাই আসলে একেবারে মানে সিচুয়েশনাল বাইরে কথা না। মানে আমি যে কথাগুলো বলেছি সেটা সিচুয়েশনের প্রেক্ষাপটে। আজ পর্যন্ত অনুষ্ঠানে যতগুলো যদি পরামর্শমূলক বা উপদেশমূলক কথা আপনি মনে করেন, তাহলে এগুলো আসলে নিউট্রাল পয়েন্ট থেকে না, এগুলো আসলে সিচুয়েশনাল পয়েন্ট থেকে। লাইক একটা গল্প শুনেছি, ওই গল্পের প্রেক্ষাপটে বলেছি। তো এই জায়গাটা থেকে আমি শুধু একটা কথাই বলতে চাই, যে আমাদের আসলে প্রত্যেকের জায়গা থেকে শেখার আছে। যদি মনেই হয় যে এই মানুষটির সাথে আমার হবে না, তাহলে ওখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং বের হয়ে আসাটা খুবই কষ্টকর, কিন্তু বেটার ফিউচারের জন্য বের হয়ে আসতে হবে। এবং সেখানে ইমোশন দিয়ে চিন্তা না করে যোগ বিয়োগ করতে হবে যুক্তির জায়গাটা থেকে। আর সেই জায়গাটিতে আমাদের ধর্মেরও কোনো প্রবলেম নাই, মানবিকতারও কোনো প্রবলেম নাই, বিজ্ঞানের তো প্রবলেম নাই। তো আমার মনে হয় যে জীবনটাকে সুন্দর করাটা প্রয়োজন, সেটা সৎ উপায়ে এবং ডেফিনেটলি কাউকে কষ্ট না দিয়ে। এটাই শুধু বলতে চাই। অনেক অনেক ধন্যবাদ। আমি শেষ করি আজকের মতো, এবং আমি শুভকামনা জানাই, আমি দোয়া করি আপনার জন্য আজ থেকে আরো 10 বছর পরে আপনি নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যান। সবার কাছে আমারও একটা কথা হচ্ছে, সবার কাছে আমার একটা কামনা, আমার যেহেতু 2টা মেয়ে, 2টা জান্নাত, হ্যাঁ, ওদের জন্য সবাই দোয়া করবেন। কারণ